স্নেহার সামনে দাঁড়িয়ে আছে তার মা বাবা। স্নেহা তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। কতদিন পর মাকে দেখতে পেল সে। আর কাঁদিস না মা। মামুনি, আমি তোমাকে অনেক মিস করেছি মামুনি। হ্যাঁ রে মা, জানি। আমারও তোর কথা খুব মনে পড়তো। স্নেহা মা, মাকে ছাড়। তারা অনেকটা পথ এসেছেন, ক্লান্ত হয়তো বা। যা, ওনাদের রুমে নিয়ে যা। স্নেহা তার মা বাবাকে নিয়ে গেস্ট রুমের দিকে গেল। রুমে ঢুকেই দরজা আটকে দিল স্নেহা। পাপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মা, বল। অধরা আপু মারা যাওয়ার পেছনে কি তোমার কোনো হাত আছে? কি? এসব তুই কি বলছিস মা? তোর ভাই শ্রাবণ আমাকে অধরার কথা বলেছিল। প্রথমে অমত করলেও পরে আমি আমার ছেলের খুশির জন্য অধরাকে মেনে নিয়েছিলাম। পরের দিন অধরার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু তার আগেই অধরার। আমি জানতাম পাপা, আমার পাপা কারোর ক্ষতি করতে পারে না। আচ্ছা, তোমরা রেস্ট নাও, আমি আসছি। স্নেহা চলে যাবে, ঠিক তখনই তার মনে পড়ল কিছু একটা। আচ্ছা বাবা, তোমরা হঠাৎ কিছু না জানিয়ে আসলে? রুদ্র আমাদের আসতে বলেছে মা। রুদ্র আবার কেন আসতে বলল? তবে কি পাপা আর মামুনির কোনো বড় ক্ষতি করতে চায়? কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল স্নেহা। এদিকে রুদ্র অনেকক্ষণ তার সামনে থাকা গাড়িটাকে ফলো করে যাচ্ছে। সামনে থাকা গাড়িটা থামতেই রুদ্র থেমে গেল। শ্রাবণ গাড়ি থেকে নেমে ডিকি থেকে ব্যাগ নামাচ্ছে। ঠিক তখনই রুদ্র যেয়ে পেছন থেকে ডাক দিল, শ্রাবণ ভাই। শ্রাবণ পেছনে ফিরতেই দেখল রুদ্র দাঁড়িয়ে আছে। শ্রাবণ কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কেমন আছিস? ভালো ভাই, আপনার সাথে কিছু কথা আছে, একটু সাইডে চলেন। শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে রুদ্রের সাথে এক সাইডে গেল। এতদিন দেশে আসেননি কেন ভাই? আমি যে বাইরে ছিলাম তুই জানিস কিভাবে? আমি সব জানি ভাই, আরও অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু অনেক পরে, যা আমাদের সবার অনেক আগে জানা উচিত ছিল। মানে, কি বলছিস সব? তারপর রুদ্র শ্রাবণকে অধরার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। আজ অনেক দিন পর শ্রাবণের চোখ দিয়ে ঝরে পড়ছে নোনা জল। এতদিন রাগ হয়ে জমে থাকা কিছু কষ্ট আজ জলের ধারার রূপ নিয়েছে। শ্রাবণ তার ভালোবাসার মানুষকে এতদিন চরিত্রহীনা ভেবেছিল। সেই ভালোবাসার মানুষটার মৃত্যুর আসল রহস্য আজ যেন শ্রাবণের চোখ খুলে দিয়েছে। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে শ্রাবণ। রুদ্র, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভালোবাসার মানুষটাকে ভুল বোঝার ভুল আমিও করেছি ভাই। এখন আমি কষ্ট পাচ্ছি। তবে ভাই, আমাদের শাস্তি দিতে হবে যারা আমাদের ভালোবাসার মানুষকে আমাদের চোখে খারাপ বানিয়েছে। কিন্তু আমরা কিভাবে? যেভাবেই হোক ভাই, আমাদের পারতেই হবে। এখন চলুন বাসায় যাবেন। আমি তো আমার বন্ধুর বাসায় উঠব। মা বাবা থাকতে বন্ধুর বাসায় কেন রুদ্র? তুই জানিস না, বাবা মা এখন ঢাকায় থাকে না। কে বলেছে তারা ঢাকায় থাকে? আর কোথায় থাকে তাও আমি জানি। এবার চলেন বাসায়। বলে শ্রাবণের ব্যাগ গাড়িতে রেখে শ্রাবণকে নিয়ে বাসায় রওনা দিল রুদ্র। বাসায় আসার পর, ভাই আপনি ভেতরে যান, আমি গাড়ি পার্ক করে আসছি। শ্রাবণ এদিক ওদিক তাকাতে তাকাতে বাসায় ঢুকছে। সাথে সাথে কেউ এসে শ্রাবণকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ধরল। মা, ভাইয়া, ভাবি, চোর চোর চোর, চোর ধরেছি। শ্রাবণকে আষ্টে পৃষ্ঠে ধরে চেঁচিয়ে বলছে তিতির। শ্রাবণ কাপড় সরানোর জন্য চেষ্টা করছে, কিন্তু তিতির আরও আষ্টে পৃষ্ঠে ধরেছে। রুদ্রের মা তিতিরের চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। কি হচ্ছে? চেঁচাচ্ছিস কেন? মা দেখো, চোর ধরেছি। এ কি? চোর হোক বা ডাকাত, এভাবে কাপড় দিয়ে ধরলে শ্বাস নেবে কিভাবে? তাই তো, তারপর যদি শ্বাস আটকে মারা যায় পুলিশ আমাকে ধরবে, বলে শ্রাবণকে ছেড়ে দিল তিতির। ছাড়া পেতেই চেঁচিয়ে উঠল শ্রাবণ, হে ইউ, হোয়াট দ্য হেল! তিতির
শ্রাবণের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল শ্রাবণ। আপনি আপনি ডাকাতিও করেন? মা, এটা সেই লোকটা যে আমাকে গাড়ি চাপা দিতে চেয়েছিল। আমাকে গাড়ি চাপা দিতে গিয়েও পারেনি, তাই আমার বাড়ি অবধি এসে গেছেন, কোমরে হাত দিয়ে বলল তিতির। আরে ভাই, আপনার লাগেজ, বলতে বলতেই বাসায় ঢুকলো রুদ্র। ভাইয়া, তুমি এসেছো? এই লোকটার নাক ফাটিয়ে দাও তো মেরে। তুই কি পাগল হয়ে গেছিস? কাকে কি বলছিস? রেগে তিতিরকে বলল রুদ্র। কেন ভাইয়া, এই লোকটাকে? চুপ, একদম চুপ, সবসময় বেশি বকবক করিস। তিতিরকে ধমক দিয়েই রুদ্র শ্রাবণকে বলল, সরি ভাই, আসলে ও একটু বেশি কথা বলে, ছোট মানুষ, বুদ্ধিও কম, কখন কি বলতে হয় জানে না। ওর তরফ থেকে আমি মাফ চাইছি ভাইয়া। তিতিরের কাণ্ডকারখানায় শ্রাবণের রাগে মাথায় আগুন জ্বললেও রুদ্রের কথাই আবার স্বাভাবিক হলো শ্রাবণ। না না, ঠিক আছে, ইটস ওকে। কি রে, দাঁড়িয়ে কি দেখছিস? সরি বল ভাইয়াকে, রেগে বলল রুদ্র তিতিরকে। রুদ্রের ধমক শুনে তিতির সরি বলল। ভাইয়া তুমি? শ্রাবণকে দেখেই স্নেহা দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরল। ভাইয়া, তুমি এসেছো? জানো তোমাকে কত মিস করেছি আমি। শ্রাবণ অবাক হয়ে আছে, কারণ স্নেহার এখানে থাকার কথা না, কিন্তু স্নেহা এখানে কিভাবে? স্নেহাকে জিজ্ঞেস করলো শ্রাবণ। তুই এখানে, তো শ্বশুরবাড়ি থাকার কথা, আর মা বাবাই বা কোথায়? ভাইয়া, আপনাকে বলেছিলাম না আমি সব জানি। আপনার বোন তার শ্বশুরবাড়িতেই আছে। রুদ্র। মানে? শ্রাবণ অবাক হয়ে। মানে স্নেহার সাথে আমার বিয়ে হয়েছে, আর এটাই ও শ্বশুরবাড়ি। রুদ্র। আমি বাবাকে বলেছি আমার সাথে বিয়ের কথা আপনাকে না জানাতে। এসে একেবারে সারপ্রাইজ পাবেন, তাই না? তাহলে আমার বোনটা ঠিক মানুষকেই তার জীবনে পেয়েছে। স্নেহা প্রশ্ন করল। ভাইয়া, তুমি যে আসবে, মামুনি পাপা কে জানাওনি? না রে, হুট করে আসা হলো। এতদিন পর আমাদের কথা মনে পড়ল? না রে বোন, সবাইকে অনেক মিস করেছি। যাক বাদ দে, এখন তো এসে গেছি, তাই না? ভাইয়া, মামুনি আর পাপাও এখানে, চলো ওদের কাছে নিয়ে যাই। হ্যাঁ বাবা, ওপরে যাও, ফ্রেশ হও। আনোয়ারা বেগম। আচ্ছা আন্টি। স্নেহা তার ভাইকে নিয়ে বাবা মায়ের কাছে গেল। বাবা মায়ের কাছে যেতেই ছেলেকে পেয়ে বাবা মা অনেক খুশি, কিন্তু শ্রাবণ পুরোটা খুশি হতে পারছে না, কারণ নিজের ভালোবাসাকে হারানোর কষ্টে একদিন দেশ ছেড়ে চলে গিয়েছিল, নিজেও কষ্ট পেয়েছিল, আর তার সাথে সাথে মা বাবাকেও অনেক কষ্ট দিয়ে ফেলেছিল। এক প্রকার অপরাধ বোধ কাজ করছে শ্রাবণের ভেতর। স্নেহা বুঝতে পারছে না রুদ্র কেন তার পরিবারের সবাইকে এই বাড়িতে এনে তুলেছে। তাহলে কি নতুনভাবে কোনো প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে রুদ্র? ব্যাপারটা খুব খটকা লাগছে স্নেহার। তাই দেরি না করে রুমে গেল স্নেহা। রুদ্র মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছে। আপনার সাথে কিছু কথা ছিল। আরে, আমাকে তো এত মিস করছিলে যে এতদিন পর ফ্যামিলিকে পেয়েও রুমে ছুটে এলে আমাকে দেখতে। এসব বাজে কথা ছাড়ুন, বলুন তো আপনার মতলবটা কি? আবার নতুনভাবে প্রতিশোধ নেওয়ার ফন্দি, তাই না? আজ আমার ঝগড়ার মুড নেই, তাই আমি আর কোনো কথা বাড়াতে চাই না জান। স্নেহার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসলো রুদ্র। স্নেহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অনেকক্ষণ ধরে রুমে বসে আছে শ্রাবণ। এই বাসায় আসার পর থেকে রুদ্র একবারও শ্রাবণের রুমে আসেনি, কিন্তু রুদ্রের সাথে কথা বলাটা দরকার শ্রাবণের। নিজের ভালোবাসার মানুষটাকে যে কষ্ট দিয়েছে, তাকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে শ্রাবণ। তাই রুদ্রকে তার দরকার। কখন কিভাবে কি করবে সব প্ল্যান করতে হবে। ভাবতে ভাবতে রুম থেকে বের হলো শ্রাবণ। রুদ্রের রুম কোনটা শ্রাবণ সঠিক জানে না, তাই এদিক ওদিক তাকাতে তাকাতেই যাচ্ছে শ্রাবণ। হঠাৎ কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়াতে
এবার শ্রাবণ এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে। মোবাইলটা রুমে রেখে এসেছে। মোবাইলটা থাকলে ফ্ল্যাশ জ্বালিয়ে রুমে যেতে পারত, কিন্তু তাও পাচ্ছে না। উপায় নেই, তাই ঠাই দাঁড়িয়ে আছে। ওগো তোমায় নিয়ে সখী যদি কোনো গল্প লিখি, তুমি এসো চিলে কোঠায় শোনায় আমার বীণার বাণী। তুমি মন্ত্রতালে শোনো আজ আমার এ আবৃত্তি। অন্ধকার রুম থেকে কেউ কবিতাটা আবৃত্তি করছে। অন্ধকার, তবুও শ্রাবণ চোখ বুজে আবৃত্তি শুনছে। যেন অন্তরে খুব গভীর কোথাও ভেদ করছে আবৃত্তিটা। আরে ভাই, আপনি এখানে দাঁড়িয়ে? শ্রাবণ চোখ খুলতেই দেখে কারেন্ট এসে গেছে, কিন্তু তার চোখ বন্ধ থাকায় টের পায়নি। রুদ্রের কথায় চোখ খুলল শ্রাবণ। হ্যাঁ, আসলে তোকেই ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। ও আচ্ছা, চলেন আপনার রুমে যাই। আচ্ছা রুদ্র, মনে মনে ভাবছে শ্রাবণ। আবৃত্তি কন্যার কথা রুদ্রকে জিজ্ঞেস করবে, কিন্তু তারপরও কোনো এক অজানা কারণে জিজ্ঞেস করলো না। কি হলো ভাই, কিছু বলবেন? না কিছু না, কথা আছে, একটু চল। তারপর শ্রাবণ আর রুদ্র রুমে গেল। বাইরে খুব সুন্দর চাঁদ উঠেছে। জ্যোৎস্না যেন রাতকেও রঙিন করে তুলেছে। রুমের ব্যালকনি ধরে দাঁড়িয়ে এই ফুরফুরে মেজাজে আবৃত্তি করছে তিতির। আবৃত্তি তিতিরের এমন একটা ভালো লাগা যাকে আবৃত্তি প্রেমও বলা যায়। চুলগুলো কাঁটা দিয়ে কোনো রকম বাঁধা, চোখ বুজে আবৃত্তি করে যাচ্ছে তিতির। এমনটা সে প্রতিদিনই করে, তবে আজ যেন আবৃত্তিটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মনে হচ্ছে তিতিরের কাছে। এমন মনে হওয়ার রহস্য তিতির নিজেও জানে না। একলা একলা এক চঞ্চল সদ্য যৌবনে পা দেওয়া একটি মেয়ের মনে অনেক ভাবনা জাগতে পারে, যে ভাবনাগুলো হয়তো কোনো ব্যাখ্যা হয় না, তবে ভাবনাগুলো হয় সুন্দর, কারণ সেই ভাবনাগুলো আসে মনের অন্তরাল থেকে। সদ্য যৌবনে পা দেওয়া মেয়েদের মন কখন কেমন থাকে কেউ বলতে পারে না। এরা আচমকা কেঁদে দেয় কারণ ছাড়া, হেসে দেয় কারণ ছাড়া। সহজ বিষয়কে জটিল, আবার জটিল বিষয়কে সহজভাবে কল্পনা করে। অনেকক্ষণ ধরে বিছানায় বসে আছে স্নেহা। বাবা মা ভাই সবাইকে একসাথে পেয়ে হয়তো তার খুশিতে নাচার কথা, কিন্তু সে তা পাচ্ছে না। কারণ তার মনে হচ্ছে এটা রুদ্রের আবার নতুনভাবে তার পরিবারকে ছোট করার ফন্দি। যে করেই হোক সে এবার তার পরিবারকে রক্ষা করবে। খট করে দরজা খুলল রুমের, এসেই সোজা বিছানায় শুয়ে পড়ল রুদ্র। জান, মাথাটা টিপে দাও, অনেক ব্যথা করছে। রুদ্রের দিকে একবার আর চোখে তাকালো স্নেহা। মনে মনে ভাবতে লাগলো, মাথা না টিপে গলা টিপে দিলে কেমন হয়, সব ব্যথা একেবারে সেরে যাবে। মুখটা উঠিয়ে কিছুক্ষণ স্নেহার দিকে তাকিয়ে, কি হলো, এত কি ভাবছো? মনে হচ্ছে ঘরে সতীন আনার কথা বলেছি যে মুখটাকে কালো মেঘ করে রেখেছ। সতীন আনলেই বা কি, আই ডোন্ট কেয়ার। আপনি একটা না 10টা সতীন আনুন, কিন্তু আমাকে, আমার পরিবারকে আর আমার সন্তানকে প্লিজ মুক্তি দিন। তুমি আবার শুরু করলে তাই না? সারাটা দিন খাই কি খাই না একবারও খোঁজ নাও তুমি? বাসায় আসার পরও শুরু করো। কি ভাবো আমাকে? আমি কি মানুষ না? আর বারবার নিজের বাচ্চা করো কেন? বাচ্চা কি আকাশ থেকে পড়েছে? ওর কি বাবার পরিচয় নেই? নিজের বউ আর বাচ্চাকে নিজের কাছে রাখতে চাওয়া অপরাধ হলে হ্যাঁ আমি অপরাধী। কি করবা বলো? এই অপরাধের শাস্তি আমাকে যা দিবে তাই আমি মাথা পেতে নেব। চিৎকার করে কথাগুলো বলেই বেরিয়ে গেল রুদ্র। স্নেহা বসে রুদ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। টেবিলে খাবার দিচ্ছে আনোয়ারা বেগম। আজকে অনেক কিছু রান্না করেছে সে। অনেকদিন পর বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর হয়ে গেছে, তাই ফুরফুরে মেজাজে আছে আনোয়ারা বেগম। পাশেই মুখ দাঁড়িয়ে আছে তিতির। শোন তিতির, তুই কিন্তু স্নেহার ভাইটার সাথে অনেক বেয়াদবি করছিস। ও তোর অনেক বড়, আর কোনো বেয়াদবি করবি না। আমি বেয়াদবি করিনি মা,
লোকটা জানে না কার সাথে কিভাবে কথা বলতে হয়। মারবো টেনে এক চড়। লোকটা কি? হ্যাঁ, ভাইয়া বলবি। আনোয়ারা বেগম। এ কি আপা, আপনি ওকে বকাবকি করছেন কেন? কি মিষ্টি মেয়েটা। সিঁড়ি থেকে নামতে নামতে বলল স্নেহার মামুনি। আরে আপা আপনি আর বলবেন না আপা, মেয়েটা বড় হয়েছে কিন্তু বুদ্ধিশুদ্ধি হয়নি, নিজের মতো বকবক করেই যায়। আনোয়ারা বেগম। থাক আপা, এই বয়সে এমন একটু হয়। আমার স্নেহাও এমন ছিল, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি কোন ক্লাসে পড়ো মা? ইন্টার সেকেন্ড ইয়ার আন্টি। বাহ, খুব ভালো। তিতির, যা তো তোর ভাইয়া আর ভাবিকে ডেকে আন, আর স্নেহাকে বল ভাই আর শ্রাবণকে নিয়ে আসতে। আচ্ছা মা, বলেই তিতির চলে গেল। ভাবি ভাবি, বিছানায় বসে আছে স্নেহা। বলো। ভাবি, মা খেতে ডাকছে। ভাইয়া কোথায়? জানি না, তোমার ভাই কোথায়? তুমি যাও, আমি আসছি। ভাবি, আঙ্কেলকেও সাথে নিয়ে এসো, আর ওই খাটাসকেও। বলেই তিতির জিভ কামড়ে দিল। কি খাটাস মানে? কিছু না ভাবি, মানে তোমার ভাইকেও। নিচের দিকে তাকিয়ে বলল তিতির। তিতিরের কথা শুনে স্নেহা হেসে দিল। মেয়ে কলেজে পড়লেও আচরণ সেই বাচ্চাদের মতোই রয়ে গেছে। কথা ভেবে স্নেহা মুচকি হেসে দিল। তিতির কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। স্নেহা বুঝতে পারল তিতির হয়তো ওভাবে বলে ফেলাতে একটু লজ্জা পেয়েছে। স্নেহা তিতিরের হাত ধরে বিছানায় বসালো। জানো, ভাইয়া ছোটবেলা থেকেই এমন খাটাস একটা। বাবা চকলেট আনলে আমাকে একটা দুটো দিয়ে ও বেশি নিত। তুমি ঠিকই বলেছ, ভাইয়াটা পচা। তিতির মাথা উঁচু করে এক বিশ্বজয়ের হাসি দিল। শেষমেশ তার দলে কাউকে পেয়েছে ভেবেই ভালো লাগছে তিতিরের। তিতির আর একটু শক্ত করে বসলো। দেখেছো ভাবি, তুমি আমাকে ঠিক বুঝেছ, আর সবাই শুধু আমাকে বকা দেয়। আর কেউ বকা দেবে না, আমি আছি না, আমি সবাইকে বলে দেব। আমার লোক কি ভাবি। বলেই তিতির স্নেহাকে জড়িয়ে ধরল। অনেক হয়েছে, এখন চলো, পাপা আর ভাইয়াকে ডেকে আনি। ভাবি, আমি যাব না। তোমার ভাইয়া আমার দিকে কেমন রাগী লুকে তাকায়, আমার ভয় লাগে, ভীতু হয়ে বলল তিতির। আরে আমি আছি না, কিছু হবে না, চলো। স্নেহা বাবাকে ডেকে নিচে পাঠালো। তারপর ভাইয়ের রুমের দিকে গেল। ভাইয়া, আসবো? হ্যাঁ আয়। স্নেহার পেছন পেছন তিতিরও ঢুকলো। ভাইয়া, চলো নিচে খেতে যাই। যাব। ডাকতে তো একাই আসলে পারতি। কেন ভাইয়া, তিতিরকে নিয়ে আসাতে তোমার কোনো সমস্যা হয়েছে? না রে, সমস্যা হবে না। আমাকে খুনি আর চোর অলরেডি বানিয়ে ফেলেছে তো, তাই আর নতুন করে কিছু হতে চায় না, তাই বললাম। শ্রাবণের কথায় তিতির একটু লজ্জা পেল, কারণ তিতির বুঝতে পেরেছে তাকে শোনানোর জন্যই কথাটা বলেছে শ্রাবণ। ভাবি, তোমরা আসো, আমি নিচে যাচ্ছি। বলেই তিতির চলে গেল সেখান থেকে। ওফ ভাইয়া, এমন ভাবে না বললেও পারতেই। আসলে ওর মন একটু বেশিই সরল, তাই মুখে যা আসে তাই বলে দেয়, মারপ্যাঁচ বোঝে না। আচ্ছা নিচে চল, সবাই হয়তো ওয়েট করছে। শ্রাবণ, চলো। শ্রাবণ আর স্নেহা দুজনেই নিচে নামলো। খাবার টেবিলে বসে আছে সবাই, রুদ্র ছাড়া সবাই আছে। স্নেহা মা, যা রুদ্রকে ডেকে আন। স্নেহা অবাক হয়ে গেল, কারণ সে তার পাপার মুখে এমন কথা আশা করেনি। যে তাদের এত বড় ক্ষতি করেছে, যে সবার জীবন এভাবে ওলটপালট করে দিয়েছে, যাকে তার পাপা একদিন গুলি করে মারতেও চেয়েছিল, সেই পাপার মুখেই রুদ্রকে ডাকার কথা শুনে স্নেহা যেন থমকে গেছে। পরক্ষণেই স্নেহা ভাবল, হয়তো তার পাপা কোনো চাপে পড়ে এমন ভালোভাবে রুদ্রকে ডাকার কথা বলেছে, কারণ রুদ্র এমনি এমনি তার মা বাবাকে আনার পাত্র না, কোনো না কোনো কারণ আছে। ভাবতে ভাবতে স্নেহা রুদ্রকে ডাকতে গেল। অনেকক্ষণ ধরে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রুদ্র। তার রাগের জন্য স্নেহাকে আর কোনো কষ্ট দিতে চায় না সে, তবে দিয়ে ফেলে, আর এটাই তার বড় কষ্ট। স্নেহার মাঝে তার সন্তান আছে,
দুজনের খেয়াল রেখে যা করার করতে হবে। খেতে চলুন, সবাই ডাকছে। পেছন থেকে স্নেহার কণ্ঠ শুনে রুদ্র স্নেহার দিকে তাকালো। সবাই ডাকছে বলে ডাকতে এসেছো? নিজের মন থেকে ডাকতে আসোনি? না, আসেনি। নিচে চলুন প্লিজ। রুদ্র কিছু বলতে যাবে তার আগেই রুদ্রের মাথাটা ঘুরতে লাগলো। নিমেষেই চারিদিকে অন্ধকার দেখতে লাগলো রুদ্র। ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ভাইয়া! স্নেহা। রুদ্রের শরীরটা মাটিতে লুটিয়ে পড়ল। মুখ দিয়ে রক্ত পড়ছে রুদ্রের। এসব দেখে যেন স্নেহার কথা বলার শক্তিটা একদম হারিয়ে ফেলেছে। স্নেহা চিৎকার করে শ্রাবণকে ডাকলো। প্রায় অনেকক্ষণ ধরেই সবাই হাসপাতালে বসে আছে। ডক্টর গভীরভাবে রিপোর্টগুলো দেখছে। ডাক্তার, এনি প্রবলেম? ডক্টর স্বাভাবিক হয়ে বসলো। তারপর বলতে শুরু করলো, পেশেন্টের খাওয়া দাওয়ার ওপরে কি খেয়াল নেন না? কি অবস্থা তার শরীরের? পেশেন্টের খাওয়া দাওয়া অনেক অনিয়ম হয়েছে, আর তার জন্য গ্যাস্ট্রিক বেড়ে তা আলসারের রূপ নিয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? একদিনে হয়নি এসব। পেশেন্ট হয়তো অনেক দিন ধরে এমন অনিয়ম পড়েছে। এখন আমাদের কি করণীয়? শ্রাবণ, আসলে করণীয় বলতে তার কেয়ার করুন, খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলুন। অতিরিক্ত চিন্তার কারণে ওভাবে মাথা ঘুরে পড়ে গেছে, আর আজও হয়তো সে খায়নি, তাই ওভাবে ব্লাডগুলো বেরিয়েছে। চিন্তার কিছু নেই, পেশেন্টকে অনেক কেয়ার করবেন। আমি তার রেগুলার একটা রুটিন দিয়ে দেব। তবে মনে রাখবেন, কিছুক্ষণ পর পর তাকে খাওয়াবেন। পেট খালি রাখা যাবে না। সমস্যা নেই ডক্টর, আমরা ওর খেয়াল রাখবো। ওনাকে কি আজ নিয়ে যেতে পারি? না, আজ পারবেন না। স্যালাইন চলছে, চলুক, কাল নিয়ে যাবেন। ওকে ডক্টর। রুদ্রের কেবিনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে রুদ্রের মা। সন্তান যত অপরাধ করুক না কেন, মা কখনোই সন্তানের কষ্টের সময় স্বাভাবিক থাকতে পারে না। রুদ্রের মায়েরও একই অবস্থা। এতদিন সন্তানের ওপর রাগ করে কথা বলেনি। খেয়েছে কি না খেয়েছে তাও জানতে চায়নি। তাই হয়তো আজ ছেলেটার এই অবস্থা। এসব ভাবছে আর চোখের পানি ফেলছে মনোয়ারা বেগম। স্নেহা শ্রাবণের ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। এই সময় তার হাসি খুশি থাকা উচিত, কিন্তু এমন সব ঘটনা ঘটছে, হাসি খুশি থাকা তো দূর, স্বাভাবিক থাকায় কষ্ট হয়ে যাচ্ছে। ভাবি, হাসপাতালের ক্যান্টিন আছে, চলো তুমি কিছু খেয়ে নেবে। এখন খাবো না তিতির, বাড়ি গিয়ে খেয়ে নেব। ভাইয়াকে না দেখে বাড়ি যাবে না, আর বাড়ি যেতে দেরি হবে। এই অবস্থায় না খেয়ে থাকা ঠিক হবে না ভাবি, চলো কিছু খেয়ে নেবে। ও ঠিক বলছে, যা খেয়ে নে কিছু। শ্রাবণ। তিতির স্নেহাকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। স্নেহার সামনে খাবার, কিন্তু একটুও খেতে ইচ্ছে করছে না। ভাবি, খাবারের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শুরু করো। ইচ্ছে করছে না গো। ইচ্ছে করছে না মানে খেতে হবে। আমাদের গাবলু সোনা মনে হয় খিদের জ্বালায় কান্না করছে। স্নেহা তিতিরের কথায় হেসে দিল। তুমি কি করে জানলে গাবলু কাঁদছে? আরে, স্নেহা কিছু বলার আগে পেছন থেকে শ্রাবণ বলে উঠল, ও জানবে না আবার? ওর তো 12 হালি বাচ্চা কাচ্চা আছে। তিতির পেছনে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর কথা বলছে। শয়তান একটা, সব জায়গায় চলে আসে আমাকে লজ্জা দিতে। ইচ্ছা করে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলি আর গাল খামচে লাল করে দিই। মনে মনে শ্রাবণকে গালাগাল দিচ্ছে তিতির। হাসতে হাসতে তিতির আর স্নেহা পাশে চেয়ারে এসে বসলো শ্রাবণ। আসলে মাথাটা খুব ব্যথা করছিল রে, তাই একটু কফি খেতে এলাম। ভাবি, তুমি খেয়ে নাও, আমি একটু ওইদিকে যাই। বলেই তিতির ওখান থেকে উঠে এলো। আসার সময় শ্রাবণকে এতগুলো গালাগালি করতে করতে এলো। তিতির চলে আসতে, ভাইয়া, এটা তুই কি বললি? মেয়েটা কত লজ্জা পেল। আরে তুই জানিস না ও কি কাণ্ড করেছে। তারপর শ্রাবণ সব খুলে বলল। স্নেহা তো শুনে হাসতে হাসতে শেষ। এর মাঝেই স্নেহার মা এলো। এই স্নেহা, ওদিকে চল। কেন মামুনি?
আরে রুদ্রের জ্ঞান ফিরেছে, ওর সাথে দেখা করবি না? শ্রাবণের সাথে কথা বলতে বলতে স্নেহা কিছুক্ষণের জন্য ভুলেই গেছিল যে তারা হাসপাতালে আর রুদ্র অসুস্থ। স্নেহার মুখের হাসি মলিনতায় পরিণত হলো। আচ্ছা মামুনি, আসছি। প্রায় 15 মিনিট হলো জ্ঞান ফিরেছে রুদ্রের। রুদ্রের মা ছেলের হাত ধরে কেঁদে যাচ্ছে, কান্নার জন্য ঠিকমতো কথাও বলতে পারছে না। মা, এবার তো থামো, আমি ঠিক আছি। বাবা, আমি রাগে অন্ধ হয়ে গেছিলাম, আর তাই তোর আজ এই অবস্থা। এই কয়েকটা দিন আমি তোর একদম খেয়াল রাখিনি। এর ভেতরেই ঢুকলো স্নেহার মা তিতির আর স্নেহা। আপা, আর কত কাঁদবেন? আপনি কাঁদলে আপনার ছেলেরই কি ভালো লাগবে বলুন? বাবা, জানো তুমি অজ্ঞান হওয়ার পর থেকে তোমার মা কেঁদে যাচ্ছে। এত থামানোর চেষ্টা করেছি, কথা শুনছেনই না। আন্টি, আসলে মা এমনি। কথাটা বলেই রুদ্র স্নেহার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। রুদ্রের মা বুঝতে পারল যে রুদ্র হয়তো স্নেহাকে ডাকতে চাইছে, কিন্তু তারা সামনে থাকায় পাচ্ছে না। আসলে মা তো এমনই, মুখে না বললেও যে সন্তানের চাওয়া বুঝে যায়। আপা চলেন, আমরা বাইরে যাই, ছেলেটার এখন বিশ্রাম দরকার, বিশ্রাম করুক। রুদ্রের মা কথাটা বলে বেরিয়ে গেল, সাথে তিতির আর স্নেহার মাও। স্নেহা দাঁড়িয়ে আছে। কাছে এসো। রুদ্রের কথায় স্নেহা কাছে আসলো, কারণ অসুস্থ মানুষের ওপর রাগ দেখানোর মেয়ে স্নেহা নয়। আর যেখানে রুদ্রকে সে ভালোবাসতো। খেয়েছো? ঠিকমতো না খেলে কিন্তু আমার বেবির প্রবলেম হবে। খেয়েছি, তিতির খাইয়ে দিয়েছে। তাই নাকি? বোনটা তো দায়িত্বশীল হয়ে গেছে দেখছি। স্নেহা, একটা অনুরোধ করব? করুন। আমার পাশে একটু বসবে? শুধু তোমার দুটো হাত আমার বুকের উপর রাখবো। স্নেহা কিছু না বলেই রুদ্রের পাশে বসলো। রুদ্র স্নেহার দুটো হাত টেনে নিয়ে বুকের ওপর রাখল। আজ যেন অসুস্থতায়ও প্রশান্তি লাগছে রুদ্রের, যে প্রশান্তি সুস্থ অবস্থায়ও পায়নি সে। এমন প্রশান্তির জন্য রুদ্র সারা জীবন অসুস্থ থাকতে রাজি, যদি স্নেহার হাত তার বুকে থাকে। তিতির ফিল্টার থেকে পানি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শ্রাবণ পানি খাওয়ার জন্য ফিল্টারের সামনে এসে দাঁড়াতেই মুখ ভর্তি পানি নিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তিতির। মনে মনে ভাবছে, এই লোকটা আবার আমার সামনে, নিশ্চয়ই আবার কোনো লজ্জা দেবে। হঠাৎ তিতির ফুস করে তার মুখের পানি ফেলে দিল। ও শিট, এটা কি করলে? রেগে বলল শ্রাবণ, কারণ তিতিরের মুখের পানি পাশে সোজাসুজি দাঁড়িয়ে থাকা শ্রাবণের শার্টটা অলরেডি ভিজিয়ে দিয়েছে। আমি ইচ্ছে করে করিনি, ভয়ে কাচুমাচু হয়ে বলল তিতির। রাবিশ, বলে হনহনিয়ে চলে গেল শ্রাবণ। ভাবি ভাবি, হুট করেই কেবিনে ঢুকে পড়ল তিতির। রুদ্র স্নেহার হাত বুকের ওপর রেখে স্নেহার দিকে তাকিয়ে আছে। তিতির কেবিনে আসতেই ধরফড়িয়ে হাত সরিয়ে নিল স্নেহা। ও সরি, ভুল টাইমে চলে আসলাম। চোখে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে তিতির। তুই তো ভুল টাইমেই আসবি, বলদি একটা। ভাইয়া, তুমি এভাবে বলতে পারো না। চোখের থেকে হাত সরিয়েই ঝাঁঝালো কণ্ঠে বলল তিতির। ওরে বাবা, বোনটা দেখি আবার রাগও করে। তো কি রাগ করবো না? হ্যাঁ, আমি এখন বড় হয়ে গেছি, কলেজে পড়ি, আর তুমি আমাকে সব সময় অসম্মান করো। এটা আমাকে মেনে নিতে বলছো? আমি কিন্তু, বাবারে, ভয় পেয়েছি। তুই কিন্তু কি রে? মাকে বলে দেবো তুমি আমার সাথে এমন করো, ভীতু হয়ে বলে। হা হা, হাসিতে যেন রুদ্রের পেট ফেটে যাচ্ছে। তুই এইমাত্র যে রূপ নিয়েছিলি, মনে হচ্ছিল আমার সামনে কোনো বাঘিনী দাঁড়িয়ে আছে, বাট এখন আমাদের সেই বিড়ালটার কথা মনে পড়ে গেল। ভাবি, কিছু বলো, ন্যাকা কান্না করে। আপনি চুপ করবেন? মেয়েটার পেছনে সবসময় লেগে থাকেন। তুমি আমার সাথে এসো, আর কিছু বললে আমি দেখে নেব। স্নেহা, হ্যাঁ ভাইয়া, একদম কান মুলে দেবে।
আমাকে ভালো হতে দে, কে কার কান মুলে দেখা যাবে তখন। রুদ্র। রুমে রুদ্রের মা আর শ্রাবণ এলো। রুদ্রের কাছে রাতে থাকবে শ্রাবণ। এই অবস্থায় স্নেহার রেস্ট দরকার, আর হাসপাতালে একজনকে থাকতে হবে, তাই রুদ্রের সাথে শ্রাবণ থাকবে। একরকম জোর করেই থাকছে শ্রাবণ। সবাই যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। একে একে রুম থেকে সবাই বেরিয়ে এলো। যাওয়ার সময় স্নেহা রুদ্রকে একটা কথা বলে গেল। আপনি আমার সাথে অনেক অপরাধ করেছেন। আপনাকে আমি সত্যিই ঘৃণা করি, তবে আমার মাঝে মানবিকতা আছে। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক, চাই সুস্থ হয়ে বাড়ি ফিরুন। বলেই চলে গেল স্নেহা। স্নেহার এতটুকু কথা যেন রুদ্রের বুকে গভীর ক্ষতরেখা এঁকে দিল। হ্যাঁ, সে তো অনেক অন্যায় করেছে, তবে আজ স্নেহার বলা এই সত্য কথায় তার বুক কেন ফেটে যাচ্ছে। হয়তো ভালোবাসার মানুষটার একটু ক্ষতও অনেক বড়ভাবে আঘাত করে। পরের দিন সকালে রুদ্রের কেবিনের ভেতরে সোফায় ওপর গুটিসুটি ভাবে শুয়ে আছে শ্রাবণ। সারা রাত ঘুমায়নি, কারণ সে ঘুমিয়ে গেলে রুদ্রের কোনো প্রয়োজন হলে যদি টের না পায় তাই। ভোরের দিকে সোফার ওপরে হেলান দিয়ে শুয়ে চোখ লেগে গেছে শ্রাবণের। আজ 8টা থেকে এক্সাম শুরু তিতিরের। কাল রাতে কিছু পড়া হয়নি। সব সময় এক্সামের আগে ভাইকে জড়িয়ে ধরে আর রুদ্রও পকেট থেকে টাকা দিয়ে বলে, এক্সাম ভালো না হলে টাকা ফেরত দিবি, আর ভালো হলে যা চাইবি তাই দেব। কিন্তু তিতির কিছুই চায় না। প্রতিবারই তিতিরের এক্সাম ভালো হয়, কিন্তু তিতির কিছু চায় না, শুধু বলে ভাইয়া সময় হলে চেয়ে নেব। আজও নিজের ভাইয়ের কাছে যাবে বলে তাই তাড়াতাড়ি রওনা দিয়েছে তিতির। হাসপাতাল হয়ে এক্সাম হলে যাবে। হাসপাতালে এসে রুদ্রের কেবিনে ঢুকলো তিতির। শ্রাবণ সোফায় কোনো রকমে শুয়ে আছে, মাথাটা বেঁকে আছে। এমনভাবে থাকলে হয়তো ঘাড় ব্যথা হয়ে যাবে। তাই তিতির শ্রাবণের মাথা ঠিক করে দিল। যেই হাত সরিয়ে নেবে ঠিক তখনই শ্রাবণ তিতিরের হাত চেপে বলতে লাগলো, অধরা, আর একটু ঘুমাই না প্লিজ। তুমি একটু বসো আর আমার ঘুম মাখা মুখটা দেখো। শ্রাবণের কথা শুনে তিতির অবাক। কি করবে বুঝতে পারছে না। হাত সরিয়ে নিলে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। তারপর তিতিরকে লজ্জায় পড়তে হবে। ভাবতে ভাবতেই হঠাৎ ঘুমের মাঝে শ্রাবণ অনুভব করলো তার অধরা তো বেঁচে নেই, তবে কার হাত জড়িয়ে ধরে আছে সে। ভাবতে সাথে সাথে চোখ মেলল শ্রাবণ। শ্রাবণের সামনে তিতিরকে দেখতে পেয়ে ধড়ফড়িয়ে উঠল শ্রাবণ। তুমি তুমি এখানে? আর আমাকে টাচ কেন করেছিলে? আসলে আপনি বাঁকাভাবে শুয়েছিলেন। ওভাবে থাকলে পরে ঘাড়ে আর মাথায় দুটোই ব্যথা হয়ে যেত, তাই আর কি আমি ঠিক করে দিচ্ছিলাম। ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে বলল তিতির। বুঝতে পেরেছি। বাথরুম থেকে বের হলো রুদ্র। কিরে, এত সকালে তুই? ভাইয়া, আজ আমার এক্সাম। প্রতিবারই তোমাকে বলে যাই, তাই এইবারও বলতে এসেছি। ও আচ্ছা, কিন্তু আমার মানিব্যাগটা যে কই? থাক ভাইয়া, পরে দিও। আমি আসি, দোয়া করো। না না, প্রতিবার এক্সামের আগে তোকে টাকা দিই, দাঁড়া। ভাই, আপনার কাছে কিছু টাকা ধার হবে? শ্রাবণকে উদ্দেশ্য করে বলল রুদ্র। হ্যাঁ হবে। তিতিরকে দিন, ওর আজ এক্সাম আছে। আর এই শোন, জানি কি বলবা, এক্সাম ভালো হলে যা চাইবো তাই দিবা, আর খারাপ হলে? তিতির কিছু বলার আগে রুদ্র বলল, আর খারাপ হলে এইবার বিয়ে দিয়ে দেব, সংসার করবি। উফ ভাইয়া, তুমিও না। আমি কখনো বিয়ে করব না। এখন আমাকে যেতে হবে, এমনি লেট হয়ে যাচ্ছে। তুমি সাবধানে বাসায় যেও। আমি গেলাম। এই, তুই এত মস্ত বেয়াদব হয়েছিস কেন ভাইয়া? আবার কি করলাম? রেগে প্রশ্নটা করলো তিতির রুদ্রকে। ফাজিল মেয়ে, এক্সাম দিতে যাচ্ছিস আমাকে বললি, কিন্তু সামনে শ্রাবণ ভাইয়া দাঁড়িয়ে আছে, তাকে বললি না কেন? সে তোর বড় না? তিতির অনেকটা কাচুমাচু ভাবে নিচের দিকে তাকিয়ে রইল।
সরি ভাইয়া, খেয়াল ছিল না আমার, বলেই শ্রাবণের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাইয়া আজ আমার এক্সাম, আমার জন্য দোয়া করবেন। এতদিন শ্রাবণ তিতিরের চঞ্চল রূপটাই দেখেছে, কিন্তু আজ প্রথম তার এই রূপটা দেখেছে শ্রাবণ। মনে হচ্ছে তিতিরের চঞ্চল রূপটাই বেশি সুন্দর আর উপভোগী। অনেকক্ষণ ধরে রুমে বসে আছে স্নেহা। আজ রুদ্র বাড়ি ফিরবে, ভাবছে ও কি করবে। একটা অসুস্থ মানুষের সাথে খারাপ আচরণ করতে স্নেহার বিবেকে বাঁধে, আর রুদ্রের সাথে ভালো আচরণ করাও যে তার পক্ষে সম্ভব না, কারণ রুদ্র যা করেছে তার ক্ষমা হয় না। রিসেপশনে অনেকক্ষণ ধরে বসে আছে শ্রাবণ। ডক্টর এলেই সাইন নিয়ে রুদ্রকে বাড়ি ফিরবে। সকাল থেকে রুদ্রের রুম ভালো করে পরিষ্কার করা হচ্ছে। রুদ্র কি কি খাবে সব কিছু রেডি করা হচ্ছে, কারণ ছেলের শরীর নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না আনোয়ারা বেগম, তাই তো এত প্রস্তুতি। শ্রাবণ রুদ্রকে নিয়ে বেরিয়ে গেছে। শ্রাবণের পাশে রুদ্র আর শ্রাবণ ড্রাইভ করছে। ভাই একটা কথা বলবো? বল। আমি আপনার বোনের সাথে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না। ও আমাকে মেনে নিতে পারছে না। তোর মতো একই ভুল আমিও করেছি রুদ্র। আমার অধরা পবিত্র ছিল, কিন্তু আমি আমার ভালোবাসাকে বিশ্বাস না করে অন্য কারোর কথা বিশ্বাস করেছি, যা আমার জীবনের চরম ভুল ছিল। আমি আমার অধরা আমার ভালোবাসাকে এতটাই ভুল বুঝেছিলাম যে পেছন ফিরে সেদিন ওর লাশটাও দেখিনি। কথাগুলো বলতে বলতেই যেন শ্রাবণের চোখে নোনা জল নেমে এলো। চোখের পানি মুছতে মুছতে শ্রাবণ আবার বলে উঠল, আমার বোনটাকে যা কষ্ট দিয়েছিস, কিন্তু সামনে এমন কিছু করবি না যাতে ও কষ্ট পায়। মনে রাখিস, আমার বোন কষ্ট পেলে আমি তোকে ছেড়ে কথা বলবো না। সবার আগে আমার বোন। ভাই, নিজের কষ্টে শেষ হয়ে যাব, কিন্তু আর কোনো দিন ওকে কষ্ট দেওয়ার কথা চিন্তা করব না। গুড। এসব চিন্তা বাদ দে, নিজে সুস্থ হ। আমাদের অনেক কাজ করা বাকি এখনো। হ্যাঁ ভাই, কাউকে ছাড়া যাবে না। দুজন কথা বলতে বলতে বাসায় পৌঁছালো। রুদ্রকে দেখে রুদ্রের মা অনেক খুশি। শ্রাবণ ধরে রুদ্রকে তার রুমে দিয়ে আসলো, আর পেছনে পেছনে স্নেহাও। রুদ্রকে দেখে সবাই চলে গেল। স্নেহা রুদ্রের পাশে বসলো। কেমন আছেন? ভালো ছিলাম না, তোমাকে দেখার পর অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আর আমার বেবি? স্নেহা এই কথার উত্তর দিতে একদমই ইচ্ছা নেই, কারণ রুদ্রের মুখে যতবার আমার বাবু কথাটা শোনে, স্নেহা ততবার রাগ উঠে যায়। আর সেই দিনের কথা মনে পড়ে যেদিন রুদ্র চিৎকার করে সবার সামনে নিজের সন্তানকে অস্বীকার করেছিল। ভালো, কোনো রকম উত্তর দিল স্নেহা। আপনি শুয়ে থাকুন, আমি আপনার খাবার দিতে বলছি। রুদ্রের পাশ থেকে স্নেহা উঠতে যাবে, ঠিক তখনই রুদ্র স্নেহার হাত ধরল। আমার থেকে সবসময় পালাতে চাও কেন? আপনি আমাকে বেঁধে রেখেছেন নাকি যে আমি সে বাঁধন ছেড়ে পালাবো? না, তা রাখেনি, তবে তুমি যে মন থেকে থাকছো না তাও জানি। ভেবেছ আমি আবার কোনো প্ল্যান করছি, তাই নিজের বাবা মা ভাইকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে থাকছো? এসব কথা বাদ দিন। স্নেহা, তোমার সাথে কিছু কথা ছিল। আসলে কথাগুলো তোমাকে বলা দরকার। হ্যাঁ বলুন, শুনছি। রুদ্র কিছু বলার আগে ঠাস করে দরজা খুলল একটা ছোট্ট বাচ্চা। রুদ্র আর স্নেহা দুজনেই বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। মোমো, তুমি? পাপা, বলে বাচ্চা মেয়েটা দৌড়ে এসে রুদ্রকে জাপটে ধরল। স্নেহা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। স্নেহার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাচ্চাটা কে? কি তার পরিচয়? আর সে রুদ্রকেই বা পাপা বলছে কেন? আর ও এখানে এলোই বা কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নেহা ভাবছে এসব, কিন্তু স্নেহার কেমন জানি সব গুলিয়ে যাচ্ছে। তিতির এক্সাম শেষ করে মাত্রই বেরিয়েছে। বাইরে প্রচুর রোদ,
আর ধুলোবালি তো ফ্রিতে পাওয়াই যায়। মুখে ওড়না দিয়ে গাড়ির জন্য ওয়েট করছে, কিন্তু ভুলেই গিয়েছিল যে আজ তাকে নিতে গাড়ি আসবে না। ড্রাইভার ছুটিতে, আশিস কিছু কাজে ঢাকার বাইরে গেছে, তাই আজ রিকশায় যেতে হবে। ভাবতেই তিতির পা বাড়ালো রিকশার জন্য। আধ মুখ ঢাকা তিতিরের রোদে কাজল আঁকা চোখগুলো যেন ঝিলঝিল করছে। কড়া রোদে সবচেয়ে বেশি মেয়েদের যা সুন্দর লাগে তা হলো চুল আর চোখ। কারণ কিছু মেয়েদের চুল লালচে হয় আর রোদের আলো পড়তেই তা সোনালি আভায় পরিণত হয়। মনে হয় রোদের সাথে তাল মিলিয়ে নিজের সুন্দরতা দিতে রোদের প্রকোপ অনেকটা কমিয়ে ফেলতে পারে একটা মেয়ে। আর চোখের গাঢ় কালো কাজল যেন কালো মাঝের চোখকে আরো মনোমুগ্ধকর করে তোলে। এদিকে ওদিকে তাকাচ্ছে তিতির। সেই রাস্তা দিয়ে ড্রাইভ করে যাচ্ছে তাওয়াফ। হঠাৎ তাওয়াফের চোখ পড়ল এক রৌদ্র কন্যার ওপরে। ওড়না দিয়ে আধ মুখ ঢাকা, মাথায় কাপড়, চুলগুলো এলোমেলো হয়ে আছে। মাঝে মাঝে বেশ বিরক্তি নিয়ে চুলগুলোকে সামনে থেকে সরাচ্ছে মেয়েটা। এটা যেন তাওয়াফের দেখা জীবনের সেরা চিত্র। এমন চিত্র হয়তো তাওয়াফ একটা মেয়ের এক স্বপ্ন দেখত। মেয়েটাকে অনেকটা পাশ করে চলে গিয়েও আবার গাড়ি নিয়ে ব্যাক করলো তাওয়াফ। মেয়েটা সামনে গাড়ি থামিয়ে প্রশ্ন করলো মেয়েটাকে, আপনার কি কোনো হেল্প দরকার? না, একটা রিক্সা দরকার বাসায় ফেরার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। এখন এ সময়ে রিক্সা পাওয়া মুশকিল। আপনি একটা কাজ করুন, আমার থেকে লিফট নিন, সামনে কোনো রিক্সা পেলে নেমে যাবেন। আমি আপনাকে চিনি? আপনি আমার বন্ধু বা শত্রু? ঝাঁঝালো কণ্ঠে বলল তিতির। আরে এসব কি বলছেন? শত্রু হব কেন? বন্ধু হতে পারি যদি আপনি চান। আপনি আমার ভাইয়ার বয়সী হবেন, আমার বন্ধু কিভাবে হন? আর চিনি না জানি না, আপনার গাড়িতে আমি উঠব কেন? তাও কথায় উঠবেন কেন? তাহলে কি করা যায় বলুন তাওয়াফ। কিছু করার দরকার নেই, আপনি আপনার রাস্তায় যান, আমি রিক্সা করে চলে যাব। না, যেহেতু ভাইয়ার বয়সী বলেছেন, তাহলে তো আমারও কিছু দায়িত্ব আছে, তাই না? একটা কাজ করি, আমি এখানে আপনার সাথে রিক্সার জন্য ওয়েট করি। রিক্সা পেলে আপনি আপনার মতো চলে যাবেন, আমি আমার মতো। আশা করি এতে আপনার কোনো সমস্যা নেই, তাই না? অনেক সমস্যা আছে, প্লিজ যান আপনি। কিন্তু তাওয়াফ তিতিরের কথায় কান দিল না। তিতিরের পাশেই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাওয়াফ। তিতিরের বিরক্ত লাগছে। এভাবে কেউ সারাক্ষণ তাকিয়ে থাকলে যে কোনো কারোর বিরক্তি লাগবে। এতক্ষণ মুখ ঢাকা অবস্থায় কথা বলছিল তিতির। এবার মুখের ওড়না ফেলে তাওয়াফের দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো তিতির, কি সমস্যা আপনার? এভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে কারোর দিকে তাকিয়ে থাকা অভদ্রতা। প্রথমে দুটো চোখ তাওয়াফকে গাড়ি থামাতে বাধ্য করেছিল, এখন যেন তাওয়াফের হার্টবিট থেমে যাচ্ছে। কারণ রুদ্রকন্যার যে রূপ, যে এই কড়া রোদে থেকেও বেশি প্রখর। গোলাপি ঠোঁট, তার উপরে গাঢ় কালো তিল, গাল দুটো বাচ্চাদের মতো লাল টকটকে। রেগে কথা বললেও মনে হচ্ছে যেন রূপ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। অবাক হয়ে তাকিয়ে থেকে তাওয়াফ জিজ্ঞেস করলো, তাহলে আমার কি করা উচিত? আপনার চোখ বুজে থাকা উচিত। রৌদ্রকন্যার এই আদেশ যেন পালন করতে ইচ্ছে করছে না তাওয়াফের। এই আদেশ না পালন করলে হয়তো সে মহামূল্যবান কিছু হারাবে বলে মনে হচ্ছে তাওয়াফের। তাই সে আর কিছু না বলে চোখ বন্ধ করে ফেলল। তিতির আরো রেগে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। দূরে একটা রিক্সা দেখেই তিতির চলে গেল রিক্সার দিকে। রিক্সায় উঠেই বাড়ির দিকে রওনা দিল। তাওয়াফ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এই রৌদ্রকন্যা, এবার তাকাই, কি হলো বলো? রৌদ্রকন্যা কয়েকবার তিতিরকে ডাকলো, তারপর কোনো সাড়া না পেতে তাকালো তাওয়াফ।
তাকিয়ে দেখল তিতির নেই। পাশে থাকা এক লোককে জিজ্ঞেস করলো, চাচা, এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মেয়েটা কোথায়? সে তো সেই কখন চলে গেছে বাবা। এই কথা শুনে যেন তাওয়াফের মাথায় বাজ পড়ল। ওফ শিট, এটা আমি কি করলাম? পাগলামি করতে গিয়ে মেয়েটার নামই জানা হলো না, নাম্বারটাও নেওয়া হলো না। নিজের মাথায় নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে তাওয়াফের। স্নেহা অনেকক্ষণ ধরে সোফায় বসে আছে। রুদ্র বাচ্চাটির সাথে খেলায় মেতে উঠেছে। মনে হচ্ছে অনেকদিন পর মন খুলে হাসছে রুদ্র। কিন্তু স্নেহার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে। হাজার হলেও তার সামনে তার স্বামীকে, তার সন্তানের বাবাকে কেউ পাপা বলে ডাকলে তো তার খারাপ লাগাটাই স্বাভাবিক। অনেকক্ষণ ধরে স্নেহা তাকিয়ে আছে, কিন্তু রুদ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রুদ্র তো তার মতোই খেলায় ব্যস্ত। স্নেহা অনেকক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থাকার পর খেয়াল করলো যে রুদ্রের কোনো হেলদোল নেই, যে সে তার দিকে তাকিয়ে আছে। স্নেহা আবার সোফা থেকে উঠে সোজা রুদ্রের কাছে গেল। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। বাচ্চাটাকে বাইরে পাঠান, তারপরে বলছি। কেন? ও থাকলে কি সমস্যা? রুদ্র, আমি বলছি ওকে বাইরে পাঠাতে তো পাঠাবেন, চিৎকার করে বলল স্নেহা। রুদ্র স্নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মোমোকে বাইরে যাওয়ার জন্য বলল। মোমো প্রথমে যেতে চায়নি, তারপর রুদ্র তাকে বলল ম্যাজিক দেখাবো, তাই মোমো খুশি হয়ে বেরিয়ে গেল। এবার স্নেহা রুদ্রকে জিজ্ঞেস করলো, ও কে? কে? বুঝতে পারছেন না? আপনাকে পাপা বলে ডাকলো। বাচ্চাটা কে? তুমি জেনে কি করবে বাচ্চাটাকে? রুদ্র, মানে আমি না জানলে কে জানবে? কোন অধিকারে এসব জানতে চাও তুমি? বাচ্চাটা আমাকে পাপা বলে ডেকেছে, তার মানে আমি ওর পাপা। বাবা মেয়ের রিলেশন তো এতেই বোঝা যায়। আপনার মেয়ে মানে? হ্যাঁ, আমারই মেয়ে, আমার সন্তান ও। এসব আপনি কি বলছেন? যা বলছি ঠিক বলছি। আর শোনো, আমাকে এত প্রশ্ন করবে না। মোমোর ব্যাপারে যেন বাড়ির কেউ কিছু না জানে। তুমি সবাইকে বলবে আমি ওকে অ্যাডপ্ট করেছি। আমি বলতে পারবো না। আর আপনার আরেকটা ওয়াইফ থাকতে আমাকে কেন বিয়ে করেছেন? আর একটা বাচ্চাও আছে। আবার সবাইকে বলতে বলছেন ও আপনার পালক সন্তান। তোমাকে এত কথা আমি বলতে বলিনি স্নেহা। মনে রেখো, তোমার বাবা মা ভাই আমার কাছে। তুমি মুখ খুললে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু ফল ভোগ করতে হবে তোমার পরিবারকে। আপনি এমন কেন করছেন? স্ত্রী সন্তান থাকতে কেন বেঁধে রেখেছেন? শুধুমাত্র প্রতিশোধের জন্য? এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না আমি। যা বলছি তাই হবে। স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চোখের পানি ফেলা ছাড়া আর কি বা করতে পারে স্নেহা। কলেজ থেকে এসেই তিতির দরজা আটকে বসে আছে। এক্সাম ভালো হয়নি, কি হবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। দরজায় নক করছে তিতিরের মা। বিছানায় শুয়ে ফ্যান কতবার ঘুরছে তা গুনছে তিতির, আর দুপা দোলাচ্ছে। তিতির, এই তিতির, খেতে আয়, সেই কখন থেকে রুমে ঢুকে বসে আছিস? আমার খিদে নেই মা, চেঁচিয়ে বলল তিতির। আনোয়ারা বেগম মেয়েকে আর ডাকলো না, কারণ সে জানে যে মেয়েকে ডেকেও কোনো লাভ নেই। মেয়ে নিজের ইচ্ছা মতোই কাজ করবে। তাই সেখান থেকে চলে এলো আনোয়ারা বেগম। 15 দিন পর। এই কয়েকটা দিন স্নেহা অন্যরকম হয়ে গেছে। প্রয়োজন ছাড়া কথা বলে না। আর রুদ্রের সাথে তো একেবারেই না। রুদ্র অনেকভাবে কাছে আসতে চায়, তবে স্নেহা তাকে নিজের কাছে আসতে দেয় না, কারণ স্নেহাকে তো সে প্রতিশোধের জন্য বিয়ে করেছে। সে কখনোই স্নেহাকে ভালোবাসতো না। স্নেহা 2 বছর আগে যখন তার জীবনে ছিল, তখনও সে তো জানতো না রুদ্র লুকিয়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আর তাদের একটা বাচ্চাও আছে। আচ্ছা, এসব কি তার পরিবার জানতো না? হ্যাঁ, জানতো। জানবে না কেন? কিন্তু হয়তো
ছেলেকে প্রতিশোধ নিতে সাহায্য করেছিল, তাই স্নেহাকে কিছু জানতে দেয়নি। যে পরিবারকে স্নেহা এত বিশ্বাস করেছিল, ভালোবেসেছে, সেই পরিবার এমন রূপ স্নেহা মেনে নিতে পারছে না। সকাল সকাল রুদ্র আর শ্রাবণ বেরিয়ে গেছে। 15 দিন রুদ্র আর শ্রাবণ একসাথে বেশি সময় কাটিয়েছে। বাড়ির সবাই জানে যে শ্রাবণ রুদ্রের সাথে বিজনেস শুরু করেছে। দুজনে সেই সকালে বের হয়ে যায় আর রাত্রে বাড়ি ফেরে। ভাই, আমাদের আজ সবকিছু কমপ্লিট করতেই হবে, নয়তো কুকুরটা দেশ ছেড়ে পালাবে। রুদ্র: তা তো করতেই হবে, কিন্তু রুদ্র, আমার মনে হচ্ছে সব কিছু আমাদের গোপনে করা উচিত। জানাজানি হলে প্ল্যান ফেল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। সমস্যা নেই, আমার আশিসের ওপর ভরসা আছে, ও সব কিছু বুঝে নেবে। সারাদিন ক্লান্তির পরে বিছানায় গা এলিয়ে চোখ বুজে আছে শ্রাবণ। আজকাল অধরাকে খুব বেশি মনে পড়ে তার। আজ তার অধরাকে নিয়ে একটা সুখের সংসার হওয়ার কথা ছিল, কিন্তু তা আর নেই। বিষণ্ণতা তাকে ঘিরে ধরেছে। আসবো? দরজার সামনে থেকে কারোর আওয়াজ শুনেই দরজার দিকে তাকালো শ্রাবণ। তিতির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে। এসো। শ্রাবণ: এই যে আপনার লেবু পানি, ভাইয়া দিতে বলল। মা, আন্টি, আঙ্কেল বাইরে গেছে একটু, তাই আমি নিয়ে আসলাম। এত কিছু শুনতে চাই না, গ্লাস রেখে চলে যাও। তিতির গ্লাস রাখার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল। আসলে ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? ভাইয়া, একটা ছেলে কলেজ থেকে আসার সময় বিরক্ত করে। আমি ভাইয়ার কাছে বলতে চেয়েছিলাম, বাট ভাইয়ার মাথা একটু গরম, মারপিট করে বসবে। আপনি প্লিজ আমার কলেজে যেয়ে ছেলেটাকে কিছু বলে দেবেন প্লিজ। আর এই ব্যাপারটা ভাইয়াকে বলবেন না। আমি পারবো না। আর কলেজে এভাবে যাও কেন যে ছেলেরা বিরক্ত করার সুযোগ পায়? আসলে ভাইয়া, আমার তোমার সাথে বকবক করতে ইচ্ছে করছে না। যাও এখান থেকে, একটু একা থাকতে চাই। তিতির কিছুক্ষণ ছলছল চোখে শ্রাবণের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। একটা মানুষের থেকে হেল্প চাইলে সে যদি হেল্প না করে তবে বলে দিলেই পারে। এভাবে কথা বলে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। ভাবতে ভাবতে তিতির তার রুমে গেল। জানলার পাশে অনেকক্ষণ বসে রইল, তারপর রুমের লাইট অফ করে দিল। চোখ বুজে আবারও সেই আবৃত্তি শুরু করলো। একই আবৃত্তি তিতির বারবার করে। কেন জানি এই আবৃত্তির মাঝে তিতির খুঁজে পায় আলাদা এক ভালো লাগা, এক আলাদা পরশ। শ্রাবণ আগের মতোই শুয়ে আছে, কানের কাছে আবারও একই আবৃত্তি ভেসে আসছে শ্রাবণের। কেন জানি হাজারো কষ্টের মাঝে এই আবৃত্তি শ্রাবণকে দেয় আলাদা সুখ। বাইরের থেকে এসে কিছুক্ষণ মোমোকে নিয়ে খেলছে রুদ্র। মোমো অনেকগুলো চকলেট দিয়ে তিতিরের কাছে পাঠিয়ে দিয়েছে। তারপর এক বাক্স চকলেট নিয়ে স্নেহার কাছে তার পাশে বসলো। স্নেহার আজকাল শরীরটা বেশ ভালো যাচ্ছে না, বমি বমি ভাবটা বেশি লাগে। তাও বেডের সাথে হেলান দিয়ে শুয়ে আধশোয়া হয়ে আছে স্নেহা। রুদ্র স্নেহার পাশে বসেই স্নেহার পেটে হাত রাখলো। রুদ্রের পরশ পেতেই স্নেহা চোখ মেলে তাকালো। সামনে বসে আছে রুদ্র। রুদ্র স্নেহার পেটে হাত দিয়ে বলতে লাগলো, এই চকলেটের বক্সটা আমার ছোট্ট কলিজাটার, বলেই স্নেহার হাতে বক্সটা দিল। স্নেহা কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রুদ্রের দেওয়া বক্সটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে আপনার কি মনে হয়? আপনি আমাকে আর 5-10টা মেয়ের মতো ভাবছেন যে আপনার সব অন্যায় মুখ বুজে মেনে নেব? চিৎকার করে বলল স্নেহা। এসব কি বলছো? আমি তো তোমার জন্য আনলাম। কেন এনেছেন আমার জন্য? আমি কে আপনার বলুন? আপনার বউ আছে, যখন আমি আপনার শত্রু ছিলাম না তখনও ছিল, আর একটা বাচ্চাও আছে। আপনি তো জানতেন আমি আপনাকে পছন্দ করি, তবে জেনেও আমাকে কেন বলেননি? তার মানে অধরা আপুর যে গল্প আপনি আমাকে বলেছেন তা সব মিথ্যা। আমার বাবার সম্পত্তি, আমার শরীরটাই আসল আপনার মূল উদ্দেশ্য ছিল।
স্নেহা চুপ করো, এসব কি বলছো? নিজের মনের মতো সব বানিয়ে এইসব সত্য প্রমাণ করার চেষ্টা করো না স্নেহা। আমি তোমাকে ঠকাইনি, আমি তোমাকে ভালোবাসি, আগেও বাসতাম আর এখনো। তবে আগে ভালোবাসাগুলো প্রকাশ করতাম না, এখন তা প্রকাশ করি। আমি কখনো তোমাকে ঠকাইনি স্নেহা, বিশ্বাস করো, চেঁচিয়ে বলল রুদ্র। আপনাকে বিশ্বাস করা তো দূর, আপনার কাছে নিজেকে আর নিজের সন্তানকে আমি সেফ মনে করি না। আপনি মানুষকে ঠকাতে পারেন, টাকা পয়সার লোভ আপনাকে অমানুষে পরিণত করেছে। ঠাস, তুই আমাকে বুঝলি না, একদিন অনেক পস্তাতে হবে তোকে, অনেক, বলেই বেরিয়ে গেল রুদ্র। রুদ্র এবার ঠিক করেই নিল সব ভুল বোঝাবুঝির অবসান করবে সে। স্নেহার এমন আচরণ আর নিতে পারছে না রুদ্র। সকাল থেকেই রুদ্র বাসায় নেই। শ্রাবণও কিছুক্ষণ হলো বেরিয়েছে। আজকাল ওরা দুজন কখন কোথায় থাকে কিছু জানা যায় না। সকালে রুদ্র একটা ফোন আসার পর বেরিয়ে গেছে। ফোনে লোকটা যে ঠিকানায় যেতে বলেছে সেদিকের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছে। চেয়ারে বাঁধা অবস্থায় আশিস, খুব খারাপভাবে পেটানো হয়েছে তাকে, ঠোঁটের কোণ দিয়ে রক্ত ঝরে পড়ছে আশিসের। রুদ্র শ্রাবণকে জানাতে চায়নি ব্যাপারটা, তবে জানাতে হয়েছে, কারণ আজ তারা শাস্তি দেবে আসল অপরাধীকে। রুদ্র ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আর শ্রাবণও। রুদ্রকে দেওয়া ঠিকানায় পৌঁছাতেই দুটো লোক রুদ্রের চোখ বেঁধে ভেতরে নিয়ে গেছে রুদ্রকে। ভেতরে নিয়েই রুদ্রের চোখ খুলে দেওয়া হয়েছে। রুদ্রের চোখ খুলেই আশিসের কাছে যেতে যাবে তখনই দুটো লোক রুদ্রকে ধরে ফেলল। আমাকে ছাড়, খবরদার ওকে কিছু করবি না। আরে জামাই, এত রাগ করছো কেন? মেয়ের জামাই তুমি, কোথায় জামাই আদর করব? আসো বাবা আসো। এই তোরা আমাদের জামাইকে চেয়ারে বসিয়ে বেঁধে ফেল। পেছন থেকে কারণ এমন কথা শুনে রুদ্র পেছন ফিরে দেখল স্নেহার মামা দাঁড়িয়ে আছে। কুকুর, তোকে আমি শেষ করে দেব। আমি জানি জামাই বাবা, আমাকে শেষ করার জন্য তুমি এতদিন অনেক প্ল্যান করেছ, তাই ভাবলাম তুমি আমাকে শেষ করার আগে আমি তোমাকে শেষ করে দিই। যে কারণে নিজের বোনের মেয়েকে মারলাম, অধরার বাবাকে মারলাম, আর অধরাকেও শেষমেশ। তোর জন্য আমার সেই প্ল্যান সাকসেস হলো না। আমি তো জানতাম তুই অধরা আপু আর রিনি আপুকে মেরেছিস, কিন্তু তুই অধরা আপুর বাবাকেও মেরেছিস, কিন্তু কেন রুদ্র? তাহলে শোন পুরো ঘটনা। এই খেলা আজ থেকে 5 বছর আগে শুরু হয়েছিল। অধরার বাবা আর স্নেহার বাবা ছিল বিজনেস পার্টনার আর অনেক ভালো বন্ধু। সব কিছুই ভালো চলছিল, কিন্তু ওরা আমাকে ওদের বিজনেসের কোনো অংশই ভাবতো না। আমি চাইতাম, অনেক হার্ডওয়ার্ক করছি ওদের কোম্পানি দাঁড় করানোর জন্য, কিন্তু এত কিছুর পরও ওরা আমাকে ছোট ভাবতো, কোম্পানির স্টাফের মতো আচরণ করত। অনেক সহ্য করার পর একদিন আমি ঠিক করলাম যে অসহায়ের মতো পড়ে থাকার কোনো মানে হয় না, আর তাই আমি একাই রাজত্ব করার সিদ্ধান্ত নিলাম। সব কিছু প্ল্যান করলাম অনেক সুন্দরভাবে। অধরার বাবার কাছে স্নেহার বাবার বদনাম করতে শুরু করলাম, আর স্নেহার বাবার কাছে অধরার বাবার। অনেক কিছু করে দুজনের ভেতর ভুল বোঝাবুঝি সৃষ্টি করলাম। প্রায় তাদের মাঝে ঝগড়া হতো, কথা কাটাকাটি হতো। দিন দিন বন্ধু থেকে শত্রু হওয়া শুরু করলো তারা। এমনভাবে একদিন স্নেহার বাবা অনেক রেগে ছিল। অফিসের কথা বলতে বলতে দুজনের মাঝে অনেক হাতাহাতি হলো। একটা সময় স্নেহার বাবা পার্টনারশিপ বাদ দেওয়ার চিন্তা করলো। অধরার বাবা তার সব টাকা পয়সা কোম্পানির পেছনে খরচ করে ফেলেছিল, আর অনেক দেনাও হয়ে গিয়েছিল। পার্টনারশিপ ভেঙে যাওয়ার পর স্নেহার বাবার কোনো সমস্যা হয়নি, কারণ স্নেহার দাদার কোনো কিছুর অভাব নেই। কিন্তু অধরার বাবা দেনায় জড়িয়ে পড়তে তা শোধ করতে করতে গাড়ি বাড়ি সব বিক্রি করে দিতে হয়েছিল। একটা সময় অধরার বাবাও এই শোকে চলে যায়। আমি স্নেহার বাবার সাথে ব্যবসা আবার নতুন দমে শুরু করি, আর আমার আরেকটা বোন
রেহানাও কোম্পানিতে টাকা খরচ করে, কিন্তু তারপর কিছুদিনের মাঝেই রেহানা আপা মারা যায়। আর রেহানা আপার শেয়ার তখন তার মেয়ে রিনির নামে হয়ে যায়। তখনও আমার কোনো সমস্যা হচ্ছিল না, কারণ রিনি তখন স্টুডেন্ট। কিন্তু হঠাৎ একদিন রিনি একটা ছেলেকে নিয়ে হাজির হয় আর আমাদের জানায় তারা বিয়ে করে নিয়েছে। রিনির বাবা মা দুজনেই মারা গেছে, আপন বলতে শুধু আমরাই। কিন্তু রিনি একটা গরিব ঘরের ছেলেকে নিয়ে হাজির হয়, আমার সব প্ল্যান পানি ঢেলে দেয়। তবুও আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু বিয়ের কিছুদিনের মাঝেই রিনি তার হাজব্যান্ডকে কোম্পানি জয়েন করার কথা বলে। বাধ্য হয়ে আমি তা মুখ বুঝে মেনে নিই। কিন্তু সেই হারামজাদা 2 দিন অফিসে যেয়ে আমার সব চালাকি ধরে ফেলে। তারপর একদিন রাতে ও বাড়ি ফেরার সময় প্ল্যান করে ওকে মেরে ফেলি, কারণ ও বেঁচে থাকলে আমি বিপদে পড়তাম। ওর মারা যাওয়াটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দিই। তবে তার কিছুদিন পর জানতে পারি আমার বোনের মেয়েটা প্রেগনেন্ট। ওকে মারার প্ল্যান করি, কিন্তু তখনই ওকে মারলে সবাই সন্দেহ করত। তাই প্ল্যান করি ওর ডেলিভারির সময় কিছু একটা প্ল্যান করে ওকে মেরে ফেলবো। তারপর সবাই জানে বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা গেছে। নিজের প্ল্যান মতো কাজ করি, একটা নার্সকে দিয়ে ওর শ্বাসরোধ করে মেরে ফেলি। তারপর রিনির বাচ্চাকে এতিমখানায় দিয়ে আসি। আজ এত বছর পর কয়েকদিন আগেই তুই যখন রিনির বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে গেছিস, তখনই বুঝতে পারি যে তুই সব জেনে গেছিস। শয়তান জানোয়ার, তোর এত সম্পত্তির লোভ! তাহলে তুই অধরা আপুকে কেন মারলি? ওর বাবাকে মারার পর তো অধরা আপুকে মারার কারণ কি বল? চেঁচিয়ে বলল রুদ্র। হ্যাঁ, তারও কারণ আছে। আমার মেয়ে তানহার সাথে আমি শ্রাবণের বিয়ে দিতে চেয়েছিলাম, কারণ তাহলে কোম্পানি আমার হাতে আনা বেশ কঠিন ছিল না। আর কোম্পানি না পেলেও আমার কষ্ট ছিল না, কারণ আমার মেয়ে রাজরানী হতো। কিন্তু সেই প্ল্যানটা অধরার কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। তাই আমি স্নেহার বাবাকে ভুল বুঝিয়েছি আর বলেছি যে অধরা সবকিছু জেনে গেলে শ্রাবণের ক্ষতি করতে পারে, নিজের বাবার প্রতিশোধ নিতে পারে। স্নেহার বাবা তাই প্রথমে ওদের ভালোবাসা মেনে নিতে চায়নি। তারপর শ্রাবণের পাগলামির কাছে সে হার মেনে আর অধরাকে ঘরের বউ করতে রাজি হয়। আর তখনই মনে হয় আমার এতদিনের সব প্ল্যান সব কিছু বুঝি শেষ হয়ে গেল। তাই আমি অধরাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করি। ফটোশপে অধরার খারাপ খারাপ ছবি বানাই, তারপর একটা মেয়েকে ভাড়া করে দিন দিন সেই মেয়েটার মাধ্যমে অধরাকে ব্ল্যাকমেল করি। একদিন শপিং মলে মেয়েটার সাথে অধরার অনেক কথা কাটাকাটি হয়। অধরা ভয় পাওয়ার মেয়ে না। আর স্নেহার বাবা মানে আমার দুলাভাইও তার পরের দিন অধরার বাসায় প্রস্তাব নিয়ে যাবে বলে ঠিক করে। আমার মাথা কিছু কাজ করছিল না, তাই আমি ওকে ফোন করে ডেকে বলি শ্রাবণ আত্মহত্যা করতে চায়, কারণ ওর বাবা বলেছে অন্য মেয়ের সাথে ওর বিয়ে দেবে। সেই দিন শ্রাবণের কথা শুনে অধরা ছুটে যায় আর 7 তলা থেকে আমি অধরাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই আর ভুয়ো প্রেগনেন্সির রিপোর্ট বানাই। সমাজের কাছে শ্রাবণের কাছে অধরাকে খারাপ প্রমাণ করি। তারপর তুইও আমার পথের কাঁটা হতে চেয়েছিলি। তারপর তোর সাথে কি করেছি তা তো তুই নিজেই জানিস। কিন্তু আমার মেয়ের সাথে শ্রাবণের বিয়েটা দিতে পারিনি, কারণ শ্রাবণ বিদেশ চলে গিয়েছিল। তারপর থেকে আমি কোম্পানি দেখছিলাম, কিন্তু তুই তারপর স্নেহাকে বিয়ে করলি, কোম্পানি দখল করলি। আর কি, আমিও পলাতক হলাম, কারণ জানতাম তুই আমাকে পেলে ছাড়বি না। কিন্তু দেখ, তুই কিছু করার আগেই আমি আশিসকে পেয়ে গেলাম। তারপর মেরে ধমকিয়ে তোদের প্ল্যান জানতে চাইলাম। তবে তোকে খুব ভালোবাসে, একটা কথাও মুখ থেকে বের করেনি। তুই আমার ভাগ্নে জামাই, তোকে মেরে ভাগ্নিটাকে বিধবা করতে চাইনি। কিন্তু এখন আর কোনো উপায় নেই রে, মরতে তোকে হবেই। বলে স্নেহার মামা রুদ্রের সামনে বন্দুক ধরল। রুদ্রকে গুলি করতে যাবে তখনই শ্রাবণ পেছন থেকে এসে ওর মামাকে গুলি করলো। আর শ্রাবণের সাথে আসা লোকগুলো স্নেহার মামার লোকগুলোকে মারতে শুরু করলো। স্নেহার কাছে
একটা ফোন আসতেই স্নেহার হাত পা ঠান্ডা হয়ে আসছে। স্নেহার মামা কাঁপা কাঁপা গলায় কথা বলছে। স্নেহা, আমি রুদ্রের সব খারাপ কাজের কথা জেনে গেছিলাম। তাই মা, রুদ্র আমাকে গুলি করেছে মা। তুই তানহাকে নিয়ে পালিয়ে যা, তানহাকেও নয়তো মেরে ফেলবে। মা, তুই তানহাকে দেখে রাখিস মা। মা মরা মেয়ে। ফোনটা কেটে যাওয়ার পর স্নেহা কিছুক্ষণ চুপ করে ফ্লোরে বসে রইল। স্নেহা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শ্রাবণ রুদ্র আর আশিসকে নিয়ে বেরিয়ে এলো। আর রুদ্রের লোকেরা বাড়িটাতে আগুন লাগিয়ে দিল। আশিসকে নিয়ে রুদ্র আর শ্রাবণ হাসপাতালে রওনা দিল। অনেক মারপিট করার কারণে অনেক রক্ত বেরিয়েছে আশিসের। এদিকে স্নেহা বাড়ি থেকে বেরিয়ে গেছে অনেক আগেই। তানহা ক্লাস 10-এ পড়ে। তার মা মারা গিয়েছে তার জন্মের পরই। সে বড় হয়েছে স্নেহার মায়ের কাছেই, কিন্তু ক্যাডেট স্কুলে অ্যাডমিশন হওয়ার পর হোস্টেলে থাকে। স্নেহা সেখানকার উদ্দেশ্যে বের হয়েছে। যেতে যেতে স্নেহা তার ভাই শ্রাবণকে ফোন দিল। আশিসকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। 2 হাত দিয়ে মুখ চেপে বসে আছে শ্রাবণ। আজ সে শাস্তি দিয়েছে অধরার খুনিকে। হঠাৎ শ্রাবণের ফোন বেজে উঠতেই শ্রাবণ ফোন রিসিভ করলো। হ্যালো ভাইয়া, কাঁপা কাঁপা কণ্ঠে। ভাইয়া, রুদ্র মামাকে খুন করে ফেলেছে ভাইয়া, ও আমাদেরও ছাড়বে না। ভাইয়া প্লিজ, মা বাবাকে নিয়ে তুমি পালিয়ে যাও। এসব তুই কি বলছিস? আমি জানি রুদ্র মামাকে কেন মেরেছে, আর রুদ্র একা না, আমিও মেরেছি। শ্রাবণের মুখে এমন কথা শোনার পর স্নেহা আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। তার দুনিয়াটা যেন উল্টে গেছে। ভাইয়া, এটা তুমি কি বলছো? হ্যাঁ ঠিক বলছি, রুদ্র আর আমি পার্টনার। ছি ভাইয়া, ছি। তুমি জানো না রুদ্র আমার সাথে কি করেছে, বাবা মায়ের সাথে কি করেছে। তারপরও অমন একটা মানুষের সাথে কিভাবে হাত মেলালে ভাইয়া? আমি সব জানি, তুই ভুল বুঝিস না। বাসায় এসে তোকে সব বুঝিয়ে বলবো। না, আমার আর কিছুই বোঝার দরকার নেই। যা বোঝার বুঝে গেছি আমি। আজ থেকে আমার কোনো ভাই নেই। টাকার জন্য যে একটা গুন্ডার সাথে হাত মেলায় সে আমার ভাই হতে পারে না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। আমি চলে যাচ্ছি। তুমি বা রুদ্র আমাকে খুঁজে পাবে না। আমার সন্তানের ওপর আমি কোনো অমানুষের ছায়া পড়তে দেব না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলেই ফোন রেখে দিল স্নেহা। শ্রাবণ অনেকবার হ্যালো হ্যালো করলো, কিন্তু ততক্ষণে স্নেহা ফোন কেটে দিয়েছে। শ্রাবণ তাড়াহুড়ো করে বাসায় ফোন দিল আর জানতে চাইল স্নেহা কোথায়। বাসার সবাই স্নেহাকে বাসায় খুঁজে পেল না। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে স্নেহা। হঠাৎ তানহা স্নেহার সামনে এসেই স্নেহাকে জড়িয়ে ধরল। আপু, তুমি এসেছো? এদিক ওদিক তাকিয়ে স্নেহা ছলছল চোখে তানহার দিকে তাকিয়ে আছে। তানহা, মামা আসেনি, আর কখনো আসবে না। কি হয়েছে আপু, এভাবে কথা বলছো কেন, আর কাঁদছো কেন? স্নেহার কোলে মাথা রেখে কাঁদছে তানহা। মায়ের ভালোবাসা বোঝার আগেই মা হারিয়ে গেছে চিরতরে, আর আজ বাবাকেও হারাতে হলো। তানহা আজ কি করবে বুঝতে পারছে না, শুধু স্নেহার কোলে মাথা রেখে কেঁদে যাচ্ছে। তানহা, কাঁদিস না, আমাদের পালাতে হবে। কি বলছো আপু, পালাবো মানে? আমরা কেন পালাবো? যারা অন্যায় করেছে তাদের পালানোর কথা। না তানহা, ওদের সাথে আমরা পারবো না। ওরা অনেক মারাত্মক। ওদের সাথে লড়তে যেয়ে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। মামা আমাকে বলেছে তোকে দেখে রাখতে। এবার চল তানহা, আমরা তাড়াতাড়ি পালাই। তানহা, তোর একটা ছোট মামুনি আছে আমার ভেতরে। তুই আমি আর সে অনেক দূরে কোথাও চলে যাব তানহা। চল, আমাদের যেতে হবে। তানহার কান্না থামছে না। স্নেহা অনেকটা জোর করে ওকে নিয়ে বেরিয়ে গেল হোস্টেল থেকে। এদিকে রুদ্র সবটা জানতে পেরে পাগলের মতো খুঁজছে স্নেহাকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। স্নেহা তানহাকে নিয়ে সোজা চলে গেল তানিয়ার কাছে। তানিয়াকে বলল তাকে আর তানহাকে যেন দূরে কোথাও যাওয়ার ব্যবস্থা করে দিতে। তানিয়া স্নেহাকে আর তানহাকে রাঙামাটি যাওয়ার ব্যবস্থা করে দিল। আর তার এক খালার কাছে। খালার বয়স হয়েছে, ছেলে মেয়ে নেই, বাসায় একা থাকে।
স্নেহা আর তানহা থাকলে তার কোনো সমস্যা হবে না, বরং ভালোই হবে। তার এই ঠিকানা রুদ্রের বের করা প্রায় অসম্ভব। তানিয়াদের বাসায় স্নেহা আর তানহা বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ রুদ্র এই ঠিকানা জানে, এসে ওদের ঠিকই ধরে ফেলবে। তাই স্নেহা দেরি না করেই তানহাকে নিয়ে রওনা দিল। রাতের আঁধারে বোনকে আর নিজের সন্তানকে বাঁচাতে স্নেহা পাড়ি দিল এক অজানা শহরে। স্নেহার কাঁধে মাথা রেখে অনেকক্ষণ ধরে কাঁদছে তানহা, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। আর এদিকে রুদ্র প্রায় পাগলের মতো খুঁজছে স্নেহাকে। রুদ্রকে সবাই মিলে ধরেছিল, মারামারি আর হাতাহাতিতে রুদ্রের মাথা আর হাত কেটে গিয়েছে। আশিসকে কেবিনে দিয়ে রুদ্রকেও নার্স ব্যান্ডেজ করে দিয়েছিল, আর মনে মনে খুশি হচ্ছিল যে আজ থেকে স্নেহা তার বাচ্চাকে নিয়ে একটা নতুন জীবন শুরু করবে। স্নেহাকে সব কিছু বুঝিয়ে বলবে আর তার সাথে স্নেহার কাছে মাফও চাইবে। কিন্তু শ্রাবণ এসে স্নেহা চলে যাওয়ার ব্যাপারে বলতেই রুদ্রের স্বপ্নগুলো যেন ভয়ে পরিণত হলো। স্নেহা আর তার সন্তানকে হারানোর ভয়। সারা রাত স্নেহাকে না পেয়ে প্রায় পাগলের মতো হয়ে গেছে রুদ্র। জীবন থেকে অনেক বড় কিছু হারিয়ে যাওয়ার কষ্ট যেন কুরে কুরে খাচ্ছে রুদ্রকে। খুব ভোরে রাঙামাটি পৌঁছালো স্নেহা আর তানহা। বাস থেকে নেমেই চারিদিক দেখতে লাগলো তারা। আরো আগেই পৌঁছে যেত, মাঝে গাড়িটার টায়ার বাস্ট হতে লেট হয়ে গেছে। তানহা অনেক কেঁদেছে, তাই চোখের নিচে ফুলে আছে অনেকটা, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। গাড়ি থেকে নেমেই তানহাকে এক হাতে নিয়ে আগলে ধরে দাঁড়িয়ে আছে স্নেহা। তানিয়া বাস স্টপে দাঁড়াতে বলেছিল, সেখান থেকেই পিক করবে তানিয়ার আন্টি। তাই সে জায়গায় দাঁড়িয়ে আছে স্নেহা আর তানহা। 50-55 বছরের একটা মহিলা একটা রিক্সাওয়ালার সাথে চিল্লাপিল্লি করছে। তার দাবি রিক্সাওয়ালা 10 টাকা ভাড়ার পথ তার থেকে 30 টাকা দাবি করেছে। আমি প্রতিদিন আসি এখানে 10 টাকা দিয়ে, আপনি একজন এমন দেখান যে 10 টাকায় আসবে। এই জামানায় এই জামানায় 10 টাকায় আর রিক্সা ভাড়া আছে নাকি? রিক্সাওয়ালা: চুপ কর, 10 টাকা ভাড়া আছে নাকি? আবার কথা বলে। নে, আরো 5 টাকা দিলাম, এখন যা এখান থেকে। মহিলা: কি কিপটা, আর আমন না আপনারে। খেপে গিয়ে রিক্সাওয়ালা মহিলাকে উদ্দেশ্য করে বলল, তোর আর আনা লাগবে না, এখন যা এখান থেকে। বকবক করতে করতে মহিলাটা স্নেহাদের কাছে আসে। ততক্ষণে মহিলাটা ঝগড়া করার স্পিড দেখে তানহা বেশ মজা পেয়েছে। বয়স এত, কিন্তু ঝগড়া করার কি তেজ। তোমার নাম স্নেহা? মহিলা। স্নেহা অবাক হয়ে গেল, কারণ মহিলা তো তার নাম জানার কথা না, কিন্তু কিভাবে জানলো? স্নেহা আস্তে উত্তর দিল, হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? আরে জানবো না মানে, আমার বোনের মেয়ে তানিয়াই তো তোমার ছবি পাঠিয়েছিল আমাকে, আর বলেছিল আমার জন্য দুটো মেয়ে পাঠালো। স্নেহা হেসে দিল। প্রথম দেখায় এভাবে কেউ কাউকে এতটা আপন করে নিতে পারে জানা ছিল না স্নেহার। আন্টি, আপনাকে দুজন কষ্ট দিতে চলে এলাম। আরে মেয়ে ডেকেছি, তার মানে আমি তোর মা। মেয়ে আসলে মায়ের আবার কি কষ্ট? জানিস মা, কখনো কোনো সন্তান ছিল না। তোদের আঙ্কেল যাওয়ার পর আর বাঁচতেই ইচ্ছা করে না, উদাসীনভাবে বলল মহিলা। এটা কি বলছেন আন্টি? এখন থেকে আপনি একা না, আপনার 2 মেয়ে আছে না? এখন থেকে সবাই মজা আর আনন্দে বাঁচব। মহিলার হাতটা ধরে মুচকি হেসে বলল স্নেহা। হ্যাঁ রে মা, এখন চল, অনেক কথা হয়েছে, বাকিটা বাসায় গিয়ে হবে। তারপর মহিলা স্নেহা আর তানহাকে নিয়ে তার বাসায় রওনা দিল। বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে স্নেহা। চোখ বুজে নিজের পেটে হাত দিয়ে অনুভব করছে নিজের বাচ্চাকে, আর মনে মনে বলছে, তোমাকে আমি অনেক ভালোবাসি। তুমি কখনো তোমার বাবাকে দেখবে না, তাকে বাবা বলে ডাকতে পারবে না। এজন্য হয়তো তুমি কষ্ট পাবে। তোমার ইচ্ছা করবে বাবার কোলে উঠতে, বাবার সাথে নানান বায়না করতে, খেলতে, কিন্তু কোনোদিন
তুমি সেসব করতে পারবে না। তোমার বাবার আসল রূপ তুমি কখনো জানবে না। সে আমার সাথে কি অন্যায় করেছে তা জানবে না। আমি তোমার বাবা মা সব কিছু। ছোট সোনা, মাকে কোনোদিন ভুল বোঝো না। বাবার মতো কষ্ট দিও না। তুমি আর তানহা খালামণি ছাড়া যে আমার আর কেউ নেই। তোমাদের ভালোর জন্য আমি পালিয়ে এসেছি নিজের মা বাবাকে ছেড়ে। তবে আমি জানি আমার ভাই যতই খারাপ হোক না কেন বাবা মার কোনো ক্ষতি হতে দেবে না। আপু, তানহা। অনেকক্ষণ ধরে তানিয়া বাসায় বসে আছে রুদ্র। ভালোভাবে রাগিয়ে ধমকে অনেকভাবে বুঝিয়েছে, কিন্তু তানিয়া কিছুতেই স্বীকার করেনি যে স্নেহা তার কাছে এসেছিল। তানিয়া অনেকটা ইনোসেন্ট হয়ে রুদ্রকে বোঝায় স্নেহার পেটে তার সন্তান। স্নেহা আসলে সন্তানের জন্য হলেও তানিয়া তাকে আটকে রাখত। তানিয়ার মন ভোলানো কথা বিশ্বাস করে রুদ্র বেরিয়ে আসলো তানিয়ার বাসা থেকে। আজ তার সবকিছু ফিরে পাবার কথা, নতুনভাবে সবকিছু শুরু করার কথা। সেখানে কিনা যাকে নিয়ে শুরু করার কথা সেই নেই। কথাগুলো ভেবেই যেন রুদ্রের নিজেকে নিজে গুলি করতে ইচ্ছে করছে। অনেকক্ষণ ধরে একা একা বসে আছে তিতির। সবকিছু জানতে পেরে তার খারাপ লাগার যেন শেষ নেই। নিজের ভাইয়ের সন্তানকে নিয়ে তার কত প্ল্যান ছিল। তার তার চেয়ে বড় কথা, এ বাড়িতে এমন একটা বন্ধু যার সাথে কিনা সে সবকিছু শেয়ার করত, তাকেও সে হারিয়েছে। আর কোনোদিন দেখা হবে কিনা কে জানে। নিজের ভাইয়ের কষ্ট চোখে দেখা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে সেও অনেক কষ্টে আছে। তানহার ডাক শুনে চোখ খুলল স্নেহা। বল। আপু, আন্টি তোমাকে খেতে ডেকেছে। চল। খাবার টেবিলে বসে আছে স্নেহা আর তানহা। খেতে বসে বাবার কথা খুব মনে পড়ছে। হোস্টেলে ছুটির সময়গুলোতে বাবা নিজে হাতে খাইয়ে দিত তানহাকে। কথাগুলো মনে করতেই তানহার যেন জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। কিরে, খাচ্ছিস না কেন? স্নেহা জিজ্ঞেস করতেই কাঁদতে কাঁদতে স্নেহাকে জড়িয়ে ধরল তানহা। স্নেহাও চোখের পানি আটকাতে পারল না। এতক্ষণ তানহার কথা ভেবেই নিজেকে কন্ট্রোল করছিল, কিন্তু তানহার কান্না দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না স্নেহা। এই বোকা মেয়ে, কাঁদছিস কেন? জানি মামা আমাদের দেখছে। মামা যদি দেখে তুই কাঁদছিস তাহলে কিন্তু খুব রাগ করবে আর কষ্টও পাবে। প্লিজ কাঁদিস না। আপু, পাপার কথা অনেক মনে পড়ছে। ওরা কেন আমার পাপাকে মারলো আপু? তানহা। আমি জানি না রে। ওই জানোয়ারটা সম্পত্তি আর নিজেকে বাঁচানোর জন্য এত বড় একটা অপরাধ করলো। আর আমার ভাইটাকেও ভুলভাল বুঝিয়ে এই অপরাধের অংশীদার করলো। আল্লাহ ওকে ক্ষমা করবে না। আজ দিন দিন রুদ্র স্নেহাকে পাগলের মতো খুঁজছে। গ্যাস্ট্রিকের আলসারের ব্যথা আবার বেড়েছে, কারণ রুদ্রকে কিছুই খাওয়ানো যাচ্ছে না। পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে রুদ্র। নিজেকে শেষ করে দিতে চাইছে। স্নেহাকে অনেক আঘাত করেছে, হয়তো তাই আজ নিজেও কষ্ট শেষ হয়ে যাচ্ছে। এভাবে কেটে যাচ্ছে দিনগুলো। রুদ্র স্নেহার ছবি বুকে নিয়ে হাজারো কথা বলে, ক্ষমা চায়, কিন্তু এসব তো স্নেহার কানে আর পৌঁছায় না। স্নেহা তো গুটিয়ে নিয়েছে নিজেকে, সব কষ্টকে পেছনে ফেলে এক নতুন চলার পথ শুরু। 4 বছর পর। মাম্মাম, ও মাম্মাম, আজ খালামণিকে বলো না আমাকে ঘুরতে নিয়ে যেতে। কাঁদো কাঁদো গলায় বায়না করে কথাগুলো বলল রিদি। উফ, কাজ করতে দাও রিদি। মাম্মাম এখন ব্যস্ত, আর কাল খালামণির এক্সাম আছে। ও এখন তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবে না। আমি কিছু শুনতে চাই না, আমাকে নিয়ে যাও প্লিজ মাম্মাম, প্লিজ। উফ, খুব বায়না করছো কিন্তু রিদি। এবার মাম্মাম খুব বকা দেবে। টেডিকে কোলে নিয়ে মুখ গোমড়া করে দু গালে 2 হাত রেখে বসে বসে একা একা বলছে রিদি। আমাকে কেউ ভালোবাসে না, সবাই খুব পচা। আমি কারোর সাথে কথা বলবো না, সবাই অনেক পচা। কে বলেছে আমার আম্মুটাকে কেউ ভালোবাসে না? আমার আম্মুটাকে আমি অনেক ভালোবাসি। আর এখন আম্মুটাকে নিয়ে আইসক্রিম খেতে যাব। আইসক্রিমের কথা শুনেই রিদি পেছনে ফিরে জড়িয়ে ধরল তানহাকে। জানো খালামণি,
মাম্মাম আমার সাথে রাগ করে কথা বলেছে। মাম্মাম আমাকে আর ভালোবাসে না। তাই আমার আম্মুটার সাথে রাগ করা? মাম্মামকে খুব বকে দেব, ওকে? খুশি হয়ে মাথা হ্যাঁ সূচক নাড়ালো রিদি। আপু, আমি রিদিকে নিয়ে বের হলাম। এখন কোথাও যাবি না, কাল তোর এক্সাম। 2 মিনিটে আসছি আপু, বলেই স্নেহাকে চোখ মেরে রিদিকে নিয়ে বেরিয়ে গেল তানহা। স্নেহা কাপকেক রেডি করছে। কাল মাথা ব্যথা থাকায় কোনো কাজ করতেই পারেনি। ক্যাফে 2 দিন বন্ধ ছিল, তাই আজ স্নেহার মাথা পুরো গরম। দেখতে দেখতে কেটে গেল 4টে বছর। এই 4 বছরে সবকিছু বদলে গেছে। অপরাধীদের শাস্তি দেওয়ার পর রুদ্র উল্টোপাল্টা কাজ ছেড়ে দিয়েছে, আর আশিসও তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে 1 বছর হলো। কিন্তু স্নেহা যাওয়ার পর থেকে রুদ্র নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে। ভালোবাসাকে হারানোর ব্যথা আর সন্তানকে একবার দেখার জন্য আকুলতা রুদ্রকে কুরে কুরে খাচ্ছে। প্রতিদিন সারাদিন নিজেকে নানা কাজে ব্যস্ত রাখে রুদ্র, আর রাত হলে একাকিত্ব ঘিরে ধরে রুদ্রকে। স্নেহার ছবিকে আঁকড়ে ধরে নিজেকে সান্ত্বনা দেয় রুদ্র, যে একদিন স্নেহা তার কাছে ফিরে আসবে আর জীবনটা আবার নতুন করে শুরু করবে তারা। তিতির প্রেগনেন্ট। দিন দিন শরীরটা খারাপ হচ্ছে। ডক্টর বলেছিল তিতিরের অনেক কমপ্লিকেশন আছে। তবুও কাউকে কিছু না জানিয়ে সে বাচ্চা নিল। শ্রাবণ শক্ত করে হাত ধরে বসে আছে তিতিরের। আমি একবার যে কষ্ট পেয়েছি তা আবার পেলে সত্যিই মরে যাব। তুমি চুপ করবা? আপনি চুপ করবেন? এমনি আমার শরীর খারাপ, তার উপর এসব কি বলছেন? তিতির, তোমার এত কিছু আড়াল করা ঠিক হয়নি। আজ তোমার কিছু হয়ে গেলে সত্যি আমি নিজেকে শেষ করে দেব। আবার শুরু করলেন। আচ্ছা, দুনিয়াতে কি আর কারোর বাচ্চা হয় না? এমন হতেই পারে। এই সময়ে আপনি শুধু শুধু এত চিন্তা করবেন না প্লিজ। আমার খিদে পেয়েছে, খাইয়ে দিন প্লিজ। তানহা আর তিতির অনেক মজা করে আইসক্রিম খাচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করছে। হঠাৎ একটা বাইক ফুল স্পিডে আসতেই তানহা রিদিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর নিজেও পড়ে গেল। রিদিকে পাশে থাকা এক মহিলা ধরে ফেলেছে, কিন্তু তানহা সরাসরি রাস্তায় পড়ায় খুব ব্যথা পেয়েছে। বাইকে থাকা লোকটি কিছু দূর গিয়ে তার বাইক থামিয়ে দিল, তারপর আবার ব্যাক করে তানহার সামনে এলো। আপনি ঠিক আছেন? ঠিক আছেন মানে? এভাবে কেউ বাইক চালায়? আজ যদি বড় কিছু হয়ে যেত, রেগে লোকটাকে বলল তানহা। খালামণি, দিদি ভয় পেয়েছে, তাই মহিলাটার কোল থেকে নেমেই তানহাকে জড়িয়ে ধরেছে। আসলে আমি সত্যি বুঝতে পারিনি। চুপ করুন, আপনার সাথে আর কথা বাড়াতে চাই না। আম্মু, চলো বাড়ি যাই। আপনারা কিছু মনে না করলে আমি লিফট দিতে পারি। আপনি হয়তো পায়ে ব্যথা পেয়েছেন। থাক, অনেক করেছেন, আপনার আর কোনো হেল্প চাই না, বলেই রিদিকে নিয়ে চলে গেল তানহা। আপু এমনিও বলেছিল বের না হতে, বড়দের কথা না শুনলে এমনই হয়। একা একা বকবক করছে তানহা। ফিকফিক করে হাসছে রিদি। তানহা এমন পাগলের মতো একা একা কথা বলায় সেও বেশ মজা পাচ্ছে, বোঝা যাচ্ছে। এই পাকামি, আমি তোর জন্য ব্যথা পেলাম আর তুই মুচকি মুচকি হাসছিস? আমার জন্য কই ব্যথা পেলে? আমি তো ধাক্কা দিইনি তোমাকে। ওরে বাবা, খুব চালাক তাই না? আমি তোকে না সরালে আজ তোর আমার মতো ব্যথা থাকতো, তখন বুঝতিস। তোকে বাঁচালাম, তুই আমার কষ্টে কষ্ট পাবি তা না করে মুচকি মুচকি হাসছিস? তা হাস, সমস্যা নেই, কিন্তু মাম্মামকে বলবি না যা হয়েছে। ওকে, বলবো না, তবে না বললে আমাকে কি দিবে? ও, যার জন্য চুরি করি সেই বলে চোর? তোকে আইসক্রিম খাওয়াতে গিয়ে এসব হলো, আর আপুর কাছে না বলার জন্য আবার তোকে ঘুষ দিতে হবে? হি হি, আমাকে কিছু না দিলে মাম্মামকে বলে দেব। আচ্ছা বাবা, তোর কি চাই বল, আরেকদিন আমাকে নিয়ে আইসক্রিম খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, খাওয়াবো, এখন চল, বলেই তানহা আর রিদি বাসায় রওনা দিল। স্নেহা নিজের মতো কাজ করে যাচ্ছে। তানহা আর রিদি গুটি গুটি পায়ে বাসায় ঢুকেছে।
কারণ 2 মিনিটের কথা বলে প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাইরে ছিল। স্নেহাকে আড়াল করেই দুজনে বাসায় ঢুকছে, ভাবছিল স্নেহা কাজে ব্যস্ত, তাই তাদের খেয়াল করবে না। কিন্তু তা আর হলো না। আপনাদের 2 মিনিট শেষ হয়েছে? আমি তো ভাবলাম আরো 1 মিনিট হয়তো আছে। একটু তাড়াতাড়ি চলে এলেন না আপনারা? আসলে আপু, তুই চুপ কর। বড় হয়েছিস না, এখনো বাচ্চাদের মতো করিস। তোকে কতবার বলবো আমি রিদির সব জেদ মেনে নিবি না। এত জেদ আমার ভালো লাগে না। জেদ করতে করতে দিন দিন বাবার মতো হয়ে যাচ্ছে। স্নেহা একেবারে কথাগুলো বলছিল, মুখ ফসকে বাবার কথাটা মুখ দিয়ে বেরিয়ে যাওয়াতেই স্নেহা চুপ করে গেল। হ্যাঁ, রিদি তার বাবা রুদ্রের মতোই জেদি। যেটা করবে সেটা করবেই। তানহা, রিদিকে নিয়ে ভেতরে যা, পড়তে বস, কাল তোর এক্সাম আছে। তানহা বুঝতে পারল স্নেহার মন খারাপ হয়ে গেছে, তাই আর কথা না বাড়িয়ে রিদিকে নিয়ে ভেতরে গেল। স্নেহা হাতের কাজ রেখে সোফায় বসে পড়ল। আজ 4 বছর হয়ে গেছে, কিন্তু রুদ্রকে ভুলতে পারেনি সে। রুদ্র তাকে ধোঁকা দিয়েছে, ঠকিয়েছে, কিন্তু তারপরেও রুদ্রকে সে ভুলতে পারেনি। কিভাবে ভুলবে? রুদ্রের দেওয়া সবচেয়ে বড় চিহ্নটাই যে তার কাছে। তার মেয়ে রিদি। রিদির জেদ, রিদির পছন্দের খাবার, বিশেষ করে রিদির চোখ জোড়া যেন রুদ্রের সাথে হুবহু মিলে যায়। মেয়েরা বাবার মতো হয়, রিদিকে দেখলেই তা স্পষ্ট বোঝা যায়। অনেকক্ষণ ধরে স্নেহা ভাবছে রুদ্রের সাথে কাটানো দিনগুলোর কথা। হঠাৎ ঘাড়ে কারোর হাতের ছোঁয়া পেতেই স্নেহা বাস্তবে ফিরল। কিরে মা, কি করছিস? কি হয়েছে? খালা, তোমার এখন আসার সময় হলো? জানো, সারাটা দিন রিদি আমাকে কি জ্বালিয়েছে। আল্লাহ জানে মেয়েটাকে তুমি কিভাবে সামলাও। কেন, কি হয়েছে রে মা? আর বলো না, সারাদিন এটা ওটা নিয়ে জেদ করছে। আমাকে একটা কাজ ভালো করে করতে দেয়নি। আর বলিস না রে, তানিয়া ছাড়তেই চাইছিল না, বলছিল আর কিছুক্ষণ যেন থাকি। ও বাসায় আসলো না? কিভাবে আসবে বল? ওর কলেজের এক্সাম, ওর ডিউটি আছে, তাই মেডিসিনগুলো দিয়েই চলে গেছে। তাহলে তুমিও ওর সাথে চলে যেতে। কি যে বলিস, আমি গেলে রিদিকে কে দেখবে? আমি গল্প না বললে তোর মেয়ে ঘুমাবে? সারাদিন নাকি তোকে জ্বালিয়েছে। খালা, তুমি তোমার আপন মানুষের কথা না ভেবে আমাদের কথা এত ভাবো কেন খালা? তোমারও তো ভালো লাগা ভালো থাকা আছে। 4 বছর ধরে তুমি এভাবে আমাদের আগলে রেখেছ, যেন কত আপন আমরা। তুই চুপ কর তো। তোরাই আমার আপন। ছেলে মেয়ে না থাকার কষ্ট ভুলিয়ে দিয়েছিস। আমাকে কত ফুটফুটে একটা নাতনি দিয়েছিস। আর কি লাগে বল বেঁচে থাকার জন্য? হয়েছে। আর ইমোশনাল হয়ে আমাকে কাঁদিয়ে দিও না। তোমার নাতনি আমাকে জ্বালিয়ে মেরেছে। একদম ঠিক করেছে। তুমি তো সবসময় ওর পক্ষই নেবা, আমি জানি। খাবার টেবিলে বসে আছে রুদ্র। পরের দিন। রিদি, ঠিক করে ব্রাশ করো। প্রতিদিন ব্রাশ করার সময় ঘুমে ঢলে পড়ে মেয়েটা। এত ঘুম যে কোথা থেকে আসে কে জানে। মাম্মাম, আজ যাব না স্কুলে। তুমি প্রতিদিন এক কথা বলো, স্কুলে না গেলে বড় হবে না। উফ, আবার ঘুমায় রিদি, ব্রাশ করো। প্রতিদিন রিদি স্কুলে যাওয়ার জন্য রেডি হবে ঠিক, তখনই ঘুমে ঢলে পড়ে। 1 মাস হলো স্কুলে যাচ্ছে। প্লেতে পড়ে রিদি। কি রে আপু, রিদির হয়নি? তানহা, হ্যাঁ রে, আসছি। স্নেহা রিদিকে স্কুলের ড্রেসটা পরিয়ে দিল, তারপর খালার কাছে দিয়ে দিল খাওয়ানোর জন্য, কারণ খালায় গল্প করে তাড়াতাড়ি খাওয়াতে পারে রিদিকে। রিদির খাওয়া শেষ হতেই রিদিকে নিয়ে বের হয়ে পড়ল তানহা। প্রতিদিন রিদিকে স্কুলে দিয়ে নিজের কলেজে যায় তানহা। স্নেহা ক্যাফে ওপেন করলো। আজ সকালটা ভারী মিষ্টি লাগছে স্নেহার কাছে, যেন একটু নতুন সুরে তাল মেলাচ্ছে। আকাশ বাতাসে ভেসে আসছে এক অন্যরকম ডাক। চলবে।